গল্প তোমার চোখে আমার সর্বনাশ। লেখা মৌমিতা মৌ। সূচনা পর্ব। দ্বিতীয় সিজন। শীতের কুয়াশামাখা প্রভাত। গ্রাম সাইড এলাকাতে শীত আগেই তার পালক ছড়িয়ে উড়ে বেড়ায়। সকাল সময়ে শীতটা বেশি অনুভূত হয়। ছনের তৈরি করে ঘরে শীতল পোক্ত মাটির উপর বিছানো খাটে নির্লিপ্ততা ভাবে শুয়ে আছে 24 বছরের তরুণী। শীতে হাত পা ঠান্ডা হয়ে আছে, পাতলা কাঁথাও যেন হার মানাচ্ছে। তার পাশেই মেয়েটার হাত স্পর্শ করে বসে আছে তার একমাত্র প্রাণ, বেঁচে থাকার অবলম্বন, রাজদীপ। 6 ফুটের উপর পর্যন্ত লম্বা রাজদীপ তার গাঢ় বাদামি দৃষ্টি মেলে রেখেছে দিঘির উপর। মন যেন বয়ে চলেছে অজানা এক স্রোতে। আনমনে ভেবে চলেছে নানান কথা, যা স্পর্শ করে যায় তার হৃদয়ের গভীরতম কোণ। হয়তো দিঘি নামক তরুণীটির রাজদীপের জীবনে পা রেখেছিল ছেলেটার মনের আঙিনায় চিরতরে ঘুরে বেড়াবার জন্যই। না হলে এত বছর পরও একই অনুভূতি, যা কমার নয়। দিঘিকে দেখে আরো দ্বিগুণ পরিমাণে বেড়ে চলেছে। রাজদীপ সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছে মেয়েটাকে। সে দেখল, দিঘি বেশ চিকন হয়েছে, একদম ফিটফাট মডেলদের মতো আকর্ষণীয় শরীর। মেয়েটার চুলগুলো আগের তুলনায় বেশ বড় হয়েছে। কিন্তু রাজদীপ তো দিঘির ছোট, কাঁধের নিচ পর্যন্ত চুলগুলোকে ভালোবেসে ফেলেছিল। এত পরিবর্তন মেয়েটার মাঝে। অবশ্য 4 বছর কেটে গেছে। পরিবর্তন তো বাঞ্ছনীয়। শত পরিবর্তনের মাঝে এক পরিবর্তন রাজদীপের মনকে তোলপাড় করে দেওয়ার জন্য যথেষ্ট। মেয়েটার চোখের নিচে বসে যাওয়া ক্ষণকালী। রাজদীপ নিজের বুকের বা পাশে চিনচিনে ব্যথা অনুভব করল। বেশ কিছুক্ষণ আগের কথা। দিঘির রাজদীপের পাথর বুকে নিজের জায়গা করে নিয়েছিল। 4 বছর পরে পুরুষালী শরীরের স্পর্শ দিঘিকে আন্দোলিত করছিল। হৃৎপিণ্ডের অলিন্দ নিলয়ের প্রতিটা বাকের শব্দ শুনতে শুনতে কতটা সময় বয়ে গেল তার কোনো ইয়ত্তা নেই দুজন। দিঘিকে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেওয়া 4 চাকার জাদুর গাড়ি উর্ফে বাসটি সাই সাই আওয়াজ করে হঠাৎ ছুটে চলে গেল। তৎক্ষণাৎ দিঘির ফোন বেজে উঠল। রিংটনে দিঘির গলার শব্দ, রাজদীপের লেখা কবিতা। দিঘি থমকে যায়, মুখ তুলে তাকায়। রাজদীপ স্তব্ধ সহকারে শুনে যায় দিঘির স্বর, নিশ্চুপ চারপাশ। ছেড়ে যেও না কভু। প্রতি নিশির রাতে বারে বারে খুঁজি যে তোমায়। ছেড়ে যেও না আমায়। দিকবিদিক দিশা হারিয়ে বাঁচি তোমারই আশায়। তোমায় খুঁজে ফিরি বাতাসে। স্বপ্নেরা ছুঁয়ে যায় আকাশে। প্রতিটি শ্বাসে, প্রতিটি ক্ষণে তুমি আছো আমার মনে। ছেড়ে যেও না কভু। হারিয়ে যেও না প্রিয়। থেমে যায় ফোনের রিংটোন, কিন্তু স্বয়ং রাজদীপ বাকি থাকা কবিতার অংশ শেষ করে। একই ধরনের নেশা, কী ধরনের অনুভূতি, মনকে আন্দোলিত করে বারে বার। এক গভীর নিঃশ্বাসে, প্রাণপণে আমি বেঁচে থাকি তোমার অপেক্ষায়। ছেড়ে যেও না আমায়। আমি শুধু তোমাকে আরো একবার কাছে পেতে চাই। আরো একবার চোখের দেখা দেখে জীবনের শেষ নিঃশ্বাসটুকু নিতে চাই। কবিতাটি একদিন রাজদীপের টেবিলে থাকা নোটবুকে খুঁজে পেয়েছিল দিঘি। রাজদীপের মনের মধ্যেও যে এত অনুভূতি জমে আছে জানত না মেয়েটা। সেই বিভীষিকাময় চিঠি যুক্ত ডায়েরি জানান দিয়েছিল ভরপুর অনুভূতির। তাই তো কবিতাটি আবৃত্তি করে সুন্দর অবস্থানে নিয়ে এসেছে, রিংটনে বাধাই করে রেখেছে। ভেবেছিল রাজদীপের সাথে দেখা হলে এই কবিতা শুনিয়ে রাজদীপের বক্ষে বুলেট হানবে সে। বলবে, আর ছেড়ে যাবে আমায়। দিঘির গলায় কবিতা শুনে বড় ছেলেটা অবাক হবে নিশ্চয়। আর তাই তো হলো। দিঘি হয়তো বুঝতেও পারেনি এই কবিতা কিভাবে বুলেট হিসেবে রাজদীপের বক্ষ ভেদ করে চলে গেছে। রক্তক্ষরণের আশঙ্কা দেখা দিয়েছে। রাজদীপ গুনে গুনে 5 সেকেন্ড অপেক্ষা করে আর নিজের পুরনো সত্তা থেকে বেরিয়ে আসে। দিঘির সাথে নিজেকে আবদ্ধ করে রাখা গামছা খুলে গলায় ঝোলায়। অতঃপর নিজের কাজে মনোযোগ দেয়। দিঘির ভ্রু কুঞ্চিত হয়, চোখ কুঁচকে সে উচ্চারণ করে, কি হলো? রাজদীপ নিজের মনকে শান্ত করতে ব্যস্ত হয়ে পড়ে। এতক্ষণ কি বড় ভুলটাই না করতে যাচ্ছিল সে? দিঘির মন অশান্ত হয়। রাজদীপ এত দ্রুত গিরগিটির মতো রং বদলে ফেলল কেন? এত বছর পর দেখা বেশ তো ভালোই চলছিল। দিঘি নিজেকে আটকায় না। খুব দ্রুত পা ফেলে পেছনে থেকে জড়িয়ে ধরে রাজদীপকে। চোখ বুজে বলে, আর ছাড়বো না তোমাকে। কেন এসেছ? রাজদীপের গম্ভীর গলার স্বর নিজের থেকে জোর করে ছাড়িয়ে নেয় দিঘিকে। দিঘি হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে কয়েক পল। সময় নিয়ে বলে, আমি তোমার বিয়ে করাবো, রাজদীপ। বলেছিলাম তো আমাকে ভুলে যেতে। তারপর ও কেন? ভালোবাসার মানুষকে ভোলা যায় না, মনের মধ্যে লুকিয়ে রাখা যায়। পাথর বুকে ফুল ফোটা নিষেধ, দিঘি। রাজদীপের ধমকের সুরে বলা কথা দিঘিকে প্রচণ্ড রূপে কম্পিত করে দেয়। খান খান হয়ে যায় হৃদয়। দিঘি ছলছল চোখে বলে ওঠে, আদরে যত্নে রাখলে পাথরেও ফুল ফোটে, রাজদীপ। ফোটে আর 2 দিনের মাথায় ঝরে পড়ে যায়। তাই যেই কাজে এসেছিলে সেই কাজে যাও।
ভুলেও এই পথে এসো না। দিঘি থমকে দাঁড়ায়, শরীরের রক্তগুলো যেন গলায় এসে জড়ো হয়েছে। চেপে ধরেছে মেয়েটার গলার মধ্যবর্তী অংশ। দিঘি কাঁদো কাঁদো হয়ে বলে ওঠে, প্লিজ রাজদীপ, ফিরে চলো। তোমার শহর, তোমার ফ্যামিলি অপেক্ষা করছে তোমার। এভাবে দূরে দূরে থেকে লাভ কি? রাজদীপ স্মিত হেসে বলল, ফ্যামিলি? শহর? আমি যেদিন সেনাবাহিনীতে যোগ দিয়েছিলাম সেদিনই আমার ফ্যামিলি জেনে গিয়েছিল, বলা নেই কওয়া নেই, এক না একদিন আমার মৃতদেহ বাড়িতে পৌঁছে যাবে অথবা দেহ পাওয়া যাবে না। কেউ জানবেও না কিভাবে আমার মৃত্যু হয়েছে। আর তারপর একদিন আমার আয়ুকে এক ধাপ কমাতে বসিয়ে দেওয়া হলো নেতার পদে। অজান্তেই বিরোধী দলের আক্রমণের শিকার হতে হয়েছিল আমাকে আর আমার শহরকে। তুমি এখনো আমায় শাস্তি দিতে চাও, তাই না দিঘি? তাই তো বলছো ফিরে যাওয়ার কথা? দিঘি দুই হাত নাড়িয়ে বলল, না না, আমি এটা বোঝাতে চাইনি। তুমি চাইলে এখনই রতের রাজি আমি। রাজদীপ রাজদি ওয়ান্টেড সিরিয়াল কিলার। সকলেই খুঁজছে তাকে। প্রকাশ্যে আসলে কেউ রক্ষা করতে পারবে না আমাকে, আমি নিজেও না। রাজদীপ দিঘির দিকে নিজের ওয়ান্টেড পোস্টারটা এগিয়ে দিয়ে বলল কথাগুলো। রাজদীপ, আমি শুধু তোমার সাথে সুন্দর একটা জীবন কাটাতে চাই। দিঘি পোস্টারের দিকে অপলক তাকিয়ে রইল। সম্ভব না। ফিরে যাও। না, পারবো না। নর্মাল একটা সুস্থ ছেলের সাথে বিয়ে করো, সুস্থ জীবনযাপন করো। দিঘি জোর গলায় বলল, আমাদের এখনো বিচ্ছেদ হয়নি। আমার সেই ডায়েরিটা বিচ্ছেদ পত্র ছিল, তুমি হয়তো বুঝতে পারোনি। এমনিতেই জীবনের আর কয়দিন বাকি আছে কে জানে। না, তুমি বলেছিলে আমার জীবনে বয়ফ্রেন্ড হিসেবে তুমি ছাড়া কেউ থাকবে না। ঠিক তো বলেছিলাম। আমি এখনো তোমার বয়ফ্রেন্ড, বরং সারা জীবন থাকবো। প্লিজ রাজদীপ, বোঝার চেষ্টা করো আমি কি অবস্থায় ছিলাম এতদিন। তুমি হঠাৎ এভাবে চলে যাবে কখনো ভাবিনি। এভাবে লুকিয়ে থেকে লাভ কি? চলো সকলের সম্মুখে এসে সব সমাধান করি আমরা। লুকিয়ে থাকার রাজদীপের স্বভাবে পড়ে না দেখি। কিছু দায়বদ্ধতা আমাকে আটকে রেখেছে, আর তুমিও। আমি। হ্যাঁ, রাজদীপ মৃত্যুকে ভয় পায় না। কিন্তু একটা মেয়ে এসেছিল মরুর বুকে ফুল হয়ে। তার স্পর্শে মরুতে বৃষ্টি নেমেছিল। সেই বৃষ্টিতে ভিজে একাকার হয়েছিল রাজদীপ। জীবনের স্থায়িত্বের কোথাও যেন ভুলে বসেছিল সে। তবে সেদিন থেকেই মৃত্যুর ছায়া তার কাছে ভয়াবহ মনে হতে শুরু করে। কারণ হারানোর ভয়। যে ভয় কখনো তার হৃদয়ে ছুঁয়ে দেখেনি, সেই ভয় তার মনের কোণে বাসা বেঁধে নিয়েছে। রাজদীপ তার কথা বন্ধ করে দিঘির দিকে গাঢ় বাদামি দৃষ্টি মেলে। দ্রুত পায়ে হেঁটে দিঘির হাতের কবজি ধরে টেনে দোকানের বাইরে দাঁড় করিয়ে দেয় মেয়েটাকে। কঠোর গলায় বলে ওঠে, ভুলে যাও দিঘি, রাজদীপ নামেও যে কেউ ছিল তোমার জীবনে। যত তাড়াতাড়ি ভুলবে তত তাড়াতাড়ি মঙ্গল। আর এই পথে ভুলেও আসবে না। রাজদীপ কথা বাড়ায় না, ভেতরে চলে যায়। কিন্তু দিঘি চোখে উষ্ণ অশ্রু নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। বুকটা তার ফেটে চৌচির হয়ে যায়। ভালোবাসার মানুষটির সাথে এত দিন পর দেখা। তারপরও কেন এত বাধা? কেন এত বড় সীমাবদ্ধতার দেওয়াল দুজনের মাঝে, যা দিঘিকে শান্তিমতো শ্বাস পর্যন্ত নিতে দিচ্ছে না? দিঘি ভাবতে ভাবতে কখন যে মাটিতে লুটিয়ে পড়ে সে জানে না। চোখ বুজে কোনো সুখের দুনিয়ায় হারিয়ে যায় যেখানে রাজদিঘির সুন্দর ছোট একটা সংসার হয়েছে। হাসি ঠাট্টার মধ্যে সুখকর মুহূর্ত কেটে যাচ্ছে, যা কল্পনা ছাড়া অন্য কোথাও সম্ভব না। দিঘি চায় এই কল্পনার দুনিয়ায় সারা জীবনের মতো হারিয়ে যাক, যেখানে কোনো কষ্ট থাকবে না, কারো মৃত্যু হবে না। শুধু সুন্দর সময়গুলো স্মৃতির ভেলায় নদীতে অনেক দূর বয়ে বয়ে যাবে। জেজু কল করল রাজদীপকে। 4 বছর ধরে একমাত্র জেজুর সাথেই রাজদীপের যোগাযোগ ছিল। তবে তাকেও ভিন্ন শর্ত ধরিয়ে দিয়েছিল রাজদীপ। রাজদীপের শর্ত ছিল কখনো তাকে খুঁজতে চাইবে না, নির্দিষ্ট সময়ে শুধুমাত্র এই নাম্বারে একটা মিসড কল দেওয়া যাবে। মিসড কল দেওয়ার পর 10 মিনিটের মাথায় রাজদীপ কল করবে, আর যদি কল না করে বুঝতে হবে সে আর নেই। পরিবার বা টিমের কাউকে জানানো যাবে না তার সাথে রাজদীপের যোগাযোগ আছে। তাই জেজু কাউকে জানায়নি, আর নিজেও জানতে পারেনি তাদের শহরের নেতা কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। রাজদীপ কিছুক্ষণ মুঠোফোনের দিকে তাকিয়ে বসা থেকে উঠে করে ঘরের বাইরে বের হয়ে দাঁড়ালো। আবার কল করলো জেজুকে। জেজু কল রিসিভ করলে সে বলল, হ্যালো, সব ঠিক আছে। জি রাজ ভাই, শুধু দেখি আপা সকাল সকাল কই জানি বের হয়েছে। তখন কেউ ছিল না দেখার সাথে পাঠাতে পারি নাই। আচ্ছা, সমস্যা নেই। পরের বার লোকদের ঠিক মতো বলে দিস। জি আচ্ছা। আপনি ঠিক আছেন। আমার চিন্তা করা লাগবে না। শুধু সব যাতে ঠিকঠাক থাকে এই দায়িত্ব কিন্তু তোর। তোর কাঁধে দায়িত্ব তুলে দিয়েই কিন্তু আমি চলে গিয়েছিলাম। তাই
আপনি চিন্তা করবেন না, পুলিশ ফোর্স আছে, আমার লোকেরা আছে, আমাদের ফ্যামিলির কোনো ক্ষতি হবে না। তোর মা ভালো আছে তো? হ ভাই, শহরে আমার সাথে থাকে। গুড। আর কোনো কথা? না, দিঘি আপার কথা বলতেই ফোন দিলাম। ওকে, রাখছি আজ। জেজু বিস্মিত হয়, নিজের বউ কোথায় গেছে সে বিষয়ে খোঁজ নিল না একবার। রাজভাই আগে তো এমন ছিল না। রাজদীপ চলে আসার পর বিরোধী দলেরা নিজের স্থান হতে এক ধাপ উপরে উঠে গিয়েছিল। রাজদীপ যে বিরোধী দলের অনেক মানুষদের কি অবস্থা করেছিল এটা সকলে জেনে গিয়েছিল, অর্গানস সেল আর পাচারের কোথাও সকলের কানে গেছে। এজন্য তাদের ধৈর্যের সীমা সেদিকেই ছাড়িয়ে গেছে। রাজদীপকে একবার যদি কেউ পেয়ে যায় তাহলে তৎক্ষণাৎ তাকে সে করতে হাত পা কাঁপবে না কারো। কিন্তু মাসের পর মাস খুঁজে রাজদীপকে যখন পাওয়া গেল না, তখন তারা সিদ্ধান্ত নিয়েছে রাজদীপের ফ্যামিলি সহ সকলকে সে করে দেওয়ার। কিন্তু রাজদীপের হিডেন বুদ্ধির কারণে তা সম্ভবপর হয়ে ওঠেনি। জেজু আকাশের কাছেও সব ব্যক্ত করে, সামনে কি কি বড় ঘটনার সম্মুখীন হতে পারে সকলে এই নিয়ে সব কথা বলে। তারপর ওদের টিমেরা রাত দিন পাহারা দিতে লেগে পড়ে। তবে শত নিরাপত্তা মাঝেও একদিন বিরোধী দলেরা আক্রমণ করে বসে রাজদীপের বাড়ি, কিন্তু সফল হয়ে উঠতে পারে না। ইস্যুটাকে বড় করে ঢাকার থানায় পুলিশের সাপোর্ট চাওয়া হয়। এখন নুরিগঞ্জে দুর্বল পুলিশ অফিসারের যুগ নেই, সকলেই স্ট্রিক্ট হয়েছে, খারাপ কাজ অধিকাংশ কমে গেছে। শুধু বিরোধী দলগুলো আক্রমণ না করলেই নুরিগঞ্জ শহর একটা সুস্থ শহরে পরিণত হতো। আগেকার মতো কেউ এখানে আসতে ভয় পেত না। রাজদীপ অর্ধেক সুস্থ করে দিয়েছিল, বাকিটুকু আকাশ নিশ্চিত করেছে। কিন্তু নুরিগঞ্জের জনগণ রাজদীপ নামক শক্তিশালী নেতার কথা ভুলতে পারে না। যেই ছেলেটা যুবক অবস্থায় পুরো শহরকে নিজের জান প্রাণ দিয়ে বাঁচিয়েছিল তাকে কেই বা ভুলতে পারে। পারলে ইতিহাসের পাতায় রাজদীপের নাম স্পষ্ট অক্ষরে লিখে রাখত, কিন্তু তা তো সম্ভব নয়। যদি রাষ্ট্র স্বীকৃতি না দেয় তাহলে কোনো কিছুই সম্ভব নয়। তবে তারা এখনো রাজদীপের আশায় বসে আছে, আশায় আছে একদিন না একদিন রাজদীপ ফিরবে, নিজের হাত দুই দিকে মেলে শহরটাকে বাঁচাবে। কিন্তু ভাবনাটা অত্যাধিক হয়ে গেল না। একটা ৩১ বছর বয়সী পুরুষ কেন বিনা স্বার্থে সাধারণ মানুষের ঢাল হয়ে দাঁড়াবে? এখন কি এমন যুগও আছে যে একজন মানুষ স্বার্থ ছাড়াই কোনো কাজ করে? কিন্তু রাজদীপ, সে একসময় করেছিল। বাবার এক কথায় নিজের সর্বস্ব দিয়ে দিয়েছিল। দুই হাতে কত মানুষের খুব ন করে নিজের শরীরের কোনায় কোনায় খুব নিট্যাগ লাগিয়ে ফেলেছিল। কোনো স্বার্থ ছিল না সেদিন, শুধু নিজের শরীরে উৎপন্ন হওয়া তেজ রশ্মি জানান দিয়েছিল আজ এসপার কিওসপার। হয় রবে নয় বাঁচাবে, এই তো ছিল নুরিগঞ্জের একচ্ছত্র নেতার রাজদীপের মূলমন্ত্র। রাজদীপ কল কেটে ছনের কুড়েঘরের ভেতরে প্রবেশ করল, দিঘির দিকে দৃষ্টিপাত করল। মেয়েটা চোখের পাতা পিটপিট করছে। বুঝতে সময় লাগলো না মেয়েটা জেগে গেছে। রাজদীপ বলল, আর ঢং করে লাভ নেই, ওঠো। দিঘি দ্রুত চোখ খুলে রাজের দিকে তাকালো, ঠোঁট উল্টে ধীরে ধীরে উঠে বসল। রাজদীপ কাছে এগিয়ে এসে দিঘির কপাল চেক করে বলল, না জ্বর নেই। খাওয়া দাওয়া হয়েছে কি? দিঘি দুই পাশে মাথা নাড়িয়ে না জানালো। রাজদীপ দিঘিকে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করে বলল, ঠিক আছে বসো, আমি নিয়ে আসছি। না, আমাকে নিয়ে যাও। দিঘির চটপট দেওয়া উত্তরে পা থেমে যায় রাজদীপের। চোখ ফিরিয়ে দিঘির দিকে তাকিয়ে বলে, খাওয়ার দরকার খাবে, অতিরিক্ত কিছু চাইবে না? না চাইবো, না হলে খাবো না। ওকে, আসো। দিঘির এক কথায় রাজি হয়ে গেল ছেলেটি। বেশ ভাবালো দিঘিকে। রাজদীপের পিছু পিছু বাইরে বেরিয়ে আসে ২৪ বছরের দিঘি। ঠিকমতো জায়গাটাকে চোখ দিয়ে শুষে নেয়। রাজদীপের চোখেও পড়ে বিষয়টি। দিঘির শুকিয়ে যাওয়া হাতটা শক্ত করে ধরে বলে, ডোন্ট ইউ ডেয়ার টু কাম হেয়ার এগেইন। দিঘির বুকের সমগ্র পানি শুকিয়ে যায়। এ ছেলেটা কিভাবে বুঝে যায় সব? দিঘি তীক্ষ্ণতার সাথে বলে ওঠে, যেখানে স্বামী থাকবে সেখানে স্ত্রীর উপস্থিতি বাঞ্ছনীয়। রাজদীপ কথা না বাড়িয়ে দিঘিকে টেনে নিয়ে যায় এক ছোটখাটো বাড়ির দিকে। বাড়ির ভেতরে ঢুকতেই মনে পড়ে যায় চট্টগ্রামে ঘুরতে আসার কথা, মনে পড়ে যায় মিসেস স্মৃতি, দিশান আর আয়ুর্বেদিক চিকিৎসক দেবকুমার এর কথা। সেই ছোট হাসতে খেলতে জীবনযাপন করা পরিবারটি এখনো এই স্থানেই আছে। দিঘির বুক কেন জানি টিপ টিপ করতে থাকে। রাজদীপ ভিতরে প্রবেশ করার জন্য দরজায় ঠকঠকালো। কিছুক্ষণ পর মিসেস স্মৃতা দরজা খুললেন। রাজদীপের সাথে দিঘিকে দেখে এক দফা চমকে উঠলেন তিনি। খুশি হয় মৌমাছিগুলো যেন নেচে উঠল তার মুখ পানে। আনন্দের সহিত মিসেস স্মৃতা বললেন, আরে তুমি ওই মেয়েটা না? দিঘি হতভম্ব হয়ে দ্রুত প্রশ্ন ছুড়ে বলল, এখনো মনে আছে আমাকে? মিসেস স্মৃতা সুন্দর হাসি উপহার দিলেন, দ্রুত দিঘির হাত টেনে ভেতরে নিয়ে বসালেন।
দিঘি অপ্রতিভ হয়ে পড়ল। রাজদীপ ও কিছু বলছে না, দিঘির হাত ছেড়ে দিয়ে ধীর পায়ে হাঁটছে সে। মিসেস শ্রীতা বলল, সব ঠিক আছে না? হঠাৎ তোমাকে দেখে এত খুশি হয়ে গিয়েছিলাম। তোমার নামে এই ছেলেটাই মনে করিয়েছে আমাকে। দিঘি চোখ ঘুরিয়ে রাজদীপের দিকে তাকালো। রাজদীপ সাথে সাথেই চোখ সরিয়ে অন্য স্থানে দৃষ্টি স্থির করল। মিসেস শ্রীতা বললেন, আমার ছেলেটা হঠাৎ গুম হয়ে যাওয়ার পর কি যে খারাপ অবস্থায় ছিলাম আমরা বলে বোঝাতে পারবো না যেন। তারপর এই রাজদীপ ছেলেটাই খুব সাহায্য করলো, না হলে আমি সত্যি বাঁচতাম না। মিসেস শ্রীতার হুটহাট কথায় দিঘি কিছুই বুঝতে পারছেন না, হয়তো উনি বেশি উত্তেজিত হয়ে পড়েছেন যে বুঝতে পারছেন না কিভাবে কি বলবেন। দিঘি ভালোভাবেই সন্দেহের সহিত জিজ্ঞেস করল, কি হয়েছিল আন্টি? তোমাদের চলে যাওয়ার বেশ অনেক মাস পর হঠাৎ আমার ছেলেটা হারিয়ে যায়, কেউ বুঝতে পারছিলাম না কোথায় গেল। কান্নাকাটি, হম্বিতম্বি অবস্থা। ভেবেছিলাম ছেলেটাকে আর পাবো না, কিন্তু হঠাৎ কোথা থেকে যেন রাজদীপ ছেলেটা আবারও আসলো। আমরা সমস্যার কথা জানালে সে বলল খুঁজে দিতে সাহায্য করবে। তারপর একদিনের মাথায় আমার ছেলেটাকে নিয়ে আসলো। কিন্তু দিশান আর আগের মতো নেই। রসনা আপার শ্বশুর বাড়ির লোকজন নিজের ছেলেকে খুঁজে না পেয়ে তাকে উঠিয়ে নিয়ে যেতে চায়। রসনা সেদিন আমার ছেলেকে নিয়ে বাজারে গিয়েছিল, আসার পথে এই অবস্থা। ঝগড়াঝাটির কবলে পড়ে রসনা আপা কোনোমতে পালিয়ে আসে, কিন্তু আমার ছোট ছেলেটি সেই অসভ্য লোকদের কবলে পড়ে যায়। তারপর থেকেই এই অবস্থা। খুঁজে পাওয়া যাচ্ছিল না ছেলেটাকে। রসনা আপাও মুখে কুলুপ এঁটে বসেছিলেন। কিন্তু তিনি এরকম কেন করলেন জানি না, হয়তো নিজেকে বাঁচাতে। কিন্তু 2 দিন পর আমাদের বাসা থেকে বেরিয়ে কোথায় যে গেলেন, এত বছর হয়ে গেল এখনো ফিরেননি। আমরাও অত খেয়াল দিইনি। উনার জন্যই আজ দিশানের এই অবস্থা। চিকিৎসক দেবকুমার রুমটিতে প্রবেশ করলেন। ধীর স্বরে বললেন, কিন্তু খোঁজ নেওয়া উচিত ছিল শ্রীতা। উনি অনেক দিন আমাদের সাথে ছিলেন, ফ্যামিলি হয়ে গিয়েছিলেন আমাদের। এভাবে উনাকে একা পথে ছেড়ে দেওয়া একদম উচিত হয়নি। মিসেস শ্রীতা চেঁচিয়ে উঠলেন, একবার ওই মহিলাকে ঘরে আশ্রয় দিয়ে আমি ভুল করেছিলাম, কিন্তু বারবার করব না। ওই মহিলার জন্য আজ আমার ছেলেটার এই অবস্থা। রাজদীপ গম্ভীর গলায় বলল, উনি নিজের বাড়ি ফিরে গেছেন। সকলে বিস্ময়ের সাথে তাকালো রাজদীপের দিকে। রাজদীপ একটু অপ্রস্তুত বোধ করল, তাও উচ্চারণ করল, আমি আন্দাজ করলাম আর কি, এটাই হতে পারে। উনাকে ভুল বুঝবেন না, একদিক দিয়ে তিনি নিজেকে বাঁচাতে চেয়েছেন, অপর দিক দিয়ে দিশানকে। দেবকুমার সন্দেহের সহিত জিজ্ঞেস করল, দিশানকে কি উনি বাঁচিয়েছিলেন? কিছুটা। আমি যখন দিশানের খোঁজ করতে উনার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, তখন তারা বিনা সময় ব্যয় করে ছেলেটাকে আমার হাতে তুলে দেয়। মিসেস জবার HIV ধরা পড়েছে, অনেক গুরুতর অবস্থা তার। 2 বছর পূর্বে উনার মা গত হয়েছিলেন, তারপর একদম ভেঙে পড়েছিলেন তিনি। আর তার ভাই জীবন, সে তো একদম কাজের না, এখন তো আরো বেশি খারাপ হয়েছে সে। বিভিন্ন মেয়েদের সাথে যোগ, তার প্রেম করার বাহানায় টাকা হাতিয়ে নেয় সে। একবার দিঘির সাথেও ঝগড়া লেগে গিয়েছিল। দিঘি এসেছিল সূর্যকে দেখতে। একা বাড়িতে একটা একলা মেয়েকে দেখে লোভ লেগে যায় জীবনের। দিঘির সাথে জোর জবরদস্তি লেগে যায়, তবে দিঘিও কম যায় না। রাজদীপ চলে যাওয়ার পর সে আরো বেশি স্ট্রং হয়েছে। সোহান মল্লিক ছোট থাকতেই দিঘিকে প্রতিরক্ষার কৌশল শিখিয়েছিলেন, বাকি দিঘি নিজে শিখেছে। তাই হাংলা পাতলা মদ্যপ অবস্থায় থাকা জীবন কখনোই দিঘির সঙ্গে পাল্লা দিতে পারে না। সেদিনও পারেনি, উল্টো দিঘির মার খেয়ে জীবনকে হসপিটালে ভর্তি হতে হয়। দিঘিকে ফোনে না পেয়ে মনিকে ফোন করে মিসেস জবা, জানায় তার করুণ অবস্থার কথা। সূর্য ছেলেটার মাত্র 4.5 বছর, এখনো বাচ্চা মানুষ, ঠিকমতো নিজের হাতে খেতে পর্যন্ত পারে না, স্কুলেও ভর্তি করানো হয়নি। রুমে একলা বসে আছে ছেলেটা। মিসেস জবা ছেলেটার খেয়াল রাখতে পারছেন না, ছুতে পারছেন না। এমতাবস্থায় নিজের বাসায় সূর্যকে রাখা একদম উচিত হবে না, জানালেন মেয়েটাকে। মনি সব শুনে চিন্তায় পড়ে যায়, কি করবে বুঝতে পারে না। মিসেস জবা জোর দিয়ে বলে ওঠে, প্লিজ মনি, ছেলেটাকে নিয়ে যা। আমার ছেলেটার উপর দয়া কর। আমি নাহ খারাপ ছিলাম, কিন্তু ছেলেটা তো কোনো দোষ করেনি। মনি শান্ত স্বরে বলে ওঠে, ঠিক আছে, আমি মহিমা আন্টির সাথে কথা বলে তারপর জানাচ্ছি। রাজের মা মহিমা বেগম সূর্যের কথা শুনে ভীষণ আতঙ্কিত হয়ে পড়লেন। চিন্তিত স্বরে বললেন, এত ছোট একটা ছেলে একা একা কিভাবে থাকবে? একলা ঘরে তো মনটাই খারাপ হয়ে যাবে ওর। তার উপর মিসেস জবার ভাইটাও কোনো কাজে লাগে না। একটা বাচ্চার তো ভালো পরিবেশে থাকা দরকার। একটু থেমে তিনি দৃঢ় কণ্ঠে যোগ করলেন, ছেলেটাকে এখানে নিয়ে এসো।
এখানে থাকলে ও অনেক মানুষের সঙ্গে মিশতে পারবে, খেলাধুলা করতে পারবে। ওর মনটাও ভালো থাকবে। আমার সঙ্গেও সময় কাটাতে পারবে। একা একা পড়ে থাকার চেয়ে ওর জন্য এটা অনেক ভালো হবে। মিসেস মহিমা বেশ ভালো চরিত্রের মানুষ। তিনি দিঘি আর রেশমিকে যেমন আদর দেন, তাদের সাথে যেমন ব্যবহার করেন মনির সাথেও তিনি তেমনটাই। কোনো ভিন্নতা নেই। মনি মিসেস মহিমাকে নিজের মায়ের চোখে দেখে কিন্তু সাহস করে কখনো মা বলে ডাকতে পারেনি। মনি খুশি হয়ে মিসেস জবাকে ফোন করে সবটা জানিয়ে দেয়। নুরিগঞ্জ থেকে ঢাকার পথে রওনা হয় মনি। মিসেস জবা নিজের বাপের বাড়ি থাকতেন, কিন্তু মাসে মাসে এত টাকার ভাড়া দিতে না পারায় তাদের একসময় বের করে দেওয়া হয়। তারপর অনেক খুঁজে 2 রুমের একটা বাসায় উঠেন। তারপর থেকে সেখানেই পড়ে আছেন 3 জনে। আগে সোহান মল্লিক সবটা ভাড়া দিতেন, সাথে এক্সট্রা খরচপাতির বিষয় তার কাছ থেকেই আসতো, কিন্তু এখন দেওয়ার কেউ নেই। জীবন চুরি চামারি করে টাকা হাতিয়ে নিজের কাছে রেখে দেয়। মিসেস জবা ঝগড়া করে তার থেকে কিছু নিয়ে ভাড়া মেটান। বাকি টাকা তিনি কিভাবে দেন সেটা তিনিই ভালো জানেন। তার মতো মহিলা সোহান মল্লিকের সম্পত্তি পাওয়ার লোভে যেভাবে বাচ্চা পেটে ধরতে পারেন, তেমনি কোনো না কোনোভাবে সংসার খরচ চালানোর টাকাও আনতে পারেন। এজন্যই সবচেয়ে কঠিনতম রোগ এইচআইভিতে ভুগছেন তিনি। এই রোগের শুরু হয় ভোগান্তিতে, আর শেষও হবে ভোগান্তিতে। মিসেস জবার বাসায় এসে মনি দরজায় ঠকঠক করে, কিন্তু বেশ কিছু সময় কেটে যাওয়ার পরেও দরজা খোলে না কেউ। মনি লোকের নব ঘুরিয়ে বুঝতে পারে দরজা খোলাই ছিল। ভেতরে প্রবেশ করে একজন অচেনা লোককে পিছমুখী হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। মনি চোখ মুখ কুঁচকে ফেলে। লোকটা সূর্যের সাথে কি যেন কথা বলছে। সূর্য ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে, কোনো উত্তর করতে পারছে না। লোকটা কি খারাপ? মনির মনে প্রশ্নরা জেঁকে বসে। মনি দ্রুত পায়ে হেঁটে লোকটার সামনে যায়। সূর্যর হাত টেনে আলগোছে জড়িয়ে ধরে ছেলেটাকে। তড়িৎ গতিতে তাকায় সামনের লোকটার দিকে। তীক্ষ্ণতার সাথে বলে ওঠে, ছেলেটাকে কি জিজ্ঞেস করছেন? কে আপনি? না বলে অন্যের বাড়িতে কিভাবে প্রবেশ করলেন? চোখ পিটপিট করে তাকায় যুবকটি। মনি প্রথমেই বুঝেছিল লোকটা জীবন নয়, অপরিচিত লোক ভেবেছিল, কিন্তু সপাট সপাট কথা বলার পর ঠিকমতো যুবকটিকে খেয়াল করে কণ্ঠরুদ্ধ হয়ে যায় মেয়েটের। টোক গিলে মাথা নিচু করে মনি। একই ভুল করে ফেলল সে। যুবকটি মৃদু হেসে বলে, আমাকে চিনতে পারেননি? মনি সূর্যের পিঠে হাত বুলিয়ে বলল, চিনেছি, দিদির ভাই আপনি। দীপেশ হাঁটু গেড়ে বসে মনির দিকে দৃষ্টি স্থির করে মৃদু স্বরে আবারও বলে, আপনি কি আমাকে ভয় পান? না, আপনাকে ভয় পেতে যাব কেন? আমার দিকে ঠিকমতো তাকাতেও তো পাচ্ছেন না। মনি মনি জোর গলায় শুধায়, আপনি কি করছেন এখানে? দিঘির মা ফোন করল সূর্যকে নিয়ে যাওয়ার জন্য, তাই তো এলাম। মনি সম্পূর্ণ রুমে চোখ ঘোরালো। এই রুমের মধ্যে আরো একটা রুম আছে, আর আছে ছোট্ট রান্নাঘর, একটা বাথরুম। দীপেশ মনির চোখের সামনে তুড়ি বাজিয়ে বলল, কি হলো বলুন? আমিও ওকে নিয়ে যেতে এসেছি। এটা কোনো কথা হলো? একটা ছেলেকে নিয়ে যেতে 2 জন এসেছে। এখন কে নেবে সূর্যকে? আর দিঘির মা 2 জনকে কেন ফোন করলো? মনি সূর্যের দিকে তাকিয়ে বলল, তিনি হয়তো ভেবেছিলেন আমি নিতে পারবো না, তাই আপনাকে বলেছিল। কিন্তু এখন 2 জনেই এসে পড়েছি। তো এক কাজ করা যায়। আপনি ওর অর্ধেক অংশ নিয়ে যান, বাকিটুকু আমি নিয়ে যাই। হ্যাঁ হো, কি যাতা বলছেন? দীপেশ মুচকি হাসে, মুখে তার দুষ্টু হাসি। সূর্য কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। মনি ছেলেটার কান্না মুছিয়ে বলল, আমার সাথে যাবে সূর্য? সূর্য মাথা 2 দিকে নাড়িয়ে না জানায় ছলছল চোখে বলে ওঠে, আমি মায়ের সাথে থাকব। মাকে ডেকে দাও। দীপেশ বলল, না, তোমার মা ভীষণ খারাপ। উনার কাছে থাকা একদম ঠিক হবে না, বুঝেছ ছেলে? সূর্য কান্নাকাটি শুরু করে দেয়, বায়না ধরে। সে মায়ের কাছেই থাকতে চায়। সূর্যের কান্নাকাটি দেখে মনি চোখ গরম করে তাকায় দীপেশের দিকে। দীপেশ মনির দৃষ্টিতে ঘায়েল হয়ে পড়ে, কাঁচুমাচু অবস্থা ছেলেটার। মনি সূর্যকে কান্না করতে বারণ করে, আবারও চোখ মুছিয়ে বলে, কান্না করে না, তুমি না ভালো ছেলে। আর আমরা তো তোমার মায়ের কাছেই যাব। তোমার মা আমার বাড়িতে আসবে বলেছে। তোমার সাথে থাকবে সেখানে। যাবে তুমি? সূর্যের চোখে মুখে খুশির ঝলক দেখা দেয়। ছোট 2 হাত দিয়ে নিজেই কান্না মুছে জিজ্ঞেস করে, সত্যি? আমি যাব তাহলে। মনির মন শান্ত হয়। ছেলেটার ব্যাগ গুছিয়ে ফেলে 2 জনে মিলে। সব গোছগাছ শেষে মনি সূর্যের ছোট হাতের মুঠো শক্ত করে ধরে বলে ওঠে, চলো সূর্য, আজ আমরা ঘুরতে যাব। 4.5 বছরের ছোট ছেলেটি উচ্ছ্বসিত হয়ে ওঠে। পেছনে থেকে দীপেশ বলে, আমার গাড়িতে গিয়ে বসো তোমরা, আমি নিয়ে যাব। মনি পিছনে ঘুরে বলে উঠল, নো থ্যাঙ্কস।
আমি পারবো না। ছোট ছেলেটা জার্নি নিতে পারবে না। তাছাড়া আমি এমনিতেও কয়দিন নুরিগঞ্জ যাওয়ার প্ল্যান করছিলাম। আর ইউ শিওর? ইয়েস। তুমি আবার কবে যাবে? হুটহাট চলে যাও, কিছু বলেও যাও না। আবার হুটহাট এসে পড়ো, কিছু বোঝা যায় না। দেবকুমার সকালের নাস্তা খেতে খেতে রাজদীপকে উদ্দেশ্য করে বলল কথাটা। জানি না, হয়তো আজকেই। দিঘি নিশ্চুপ হয়ে সকলের কথা শুনে যাচ্ছে। মিস্টার দেবকুমারের কথা শুনে যা বুঝো, রাজদীপ সবসময় এখানটায় থাকে না। কিন্তু ওই ফুলের দোকানটা, ওইটা কার? দিঘি চোখ তুলে রাজদীপের দিকে দৃষ্টি স্থির করে। ছেলেটার মুখে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। কেমন যেন নির্লিপ্ততা হয়ে আছে। এটা কি ঝড়ের আগের পূর্বাভাস? বুকটা মুচড়ে ওঠে মেয়েটার। রাজদীপের সাথে ঠিকমতো কথা বলতে হবে, না হলে সামনে কি হবে, কি করবে দুজনে কিছুই বোঝা যাচ্ছে না। আর 1 ইঞ্চির দূরত্ব দিঘির সহ্য হচ্ছে না। রাজদীপের সাথে সারা জীবন কাটানোর স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে? জঙ্গলি লাগছে। আচ্ছা, আদিম মানুষ মনে হচ্ছে। মনে হোক। পাগলের অভিনয় করার জন্য কি বড় চুল আর দাড়ি রেখেছ? কেমন অদ্ভুত লাগছে। লাগুক। কেটে ফেলো সব। ভালো লাগছে না তোমাকে? আমার ইচ্ছা আমি রাখবো। উফ। তুমি আমার কোনো কথাই কি শুনবে না? রাজদীপ গাম্ভীর্য বজায় রেখে বলল। সময়ের উপর নির্ভর করে। দিঘি বিরক্তির সুরে বলল। তোমার চেহারায় যতটা পরিবর্তন হয়েছে, তার চেয়েও বেশি তোমার চরিত্রে, তোমার কথাবার্তায় হয়েছে। আমাকে সবসময় ফুলটুসি বলে ডাকতে। কোথায় সেই ডাক? সব কি ভুলে গেছো, নাকি আমাকে আর ভালোবাসো না? ভালোবাসো না কথাটার রাজদীপের বুকের রক্তক্ষরণ করার জন্য যথেষ্ট ছিল। কেউ তো বুঝবেই না, কেউ জানবেই না ছেলেটা এত বছর কিভাবে ছিল, কিভাবে আপন মানুষদের থেকে দূরে দূরে বসবাস করছিল, কতটা কষ্টদায়ক ছিল সবকিছু সত্যিই তো কেউ বুঝবে না। রাজদীপের নিশ্চুপ থাকা আরও প্রচণ্ডভাবে পীড়া দিচ্ছে মেয়েটাকে। দিঘি কিছু বলার আগেই একটা মেয়ের মিষ্টি কণ্ঠ শোনা গেল। রাজদীপ দিঘি দরজার দিকে দৃষ্টিপাত করল। স্মৃতি এসেছে। স্মৃতি উচ্ছ্বসিত হয়ে বলল। ভাইয়া আপনি এখানে? আপনাকে আমি কত করে খুঁজছিলাম। চোখ মুখ কুঁচকে ফেলল দিঘি। স্মৃতি আগের তুলনায় লম্বা হয়েছে, বড় লম্বা সিল্কি চুল, গ্রামের সুন্দর মেয়েদের মতো রূপ ছড়ে পড়ছে মুখশ্রী থেকে। রাজদীপ প্রত্যুত্তর করার পূর্বে স্মৃতি আবারও বলল। এই দিদিটাকে? তোমার বান্ধবী? প্রশ্নটা দিঘির কানে পৌঁছতেই সে দ্রুত রাজদীপের দিকে তাকালো। রাজদীপ কি বলে, সেটাই এখন দিঘির আগ্রহের কেন্দ্র। রাজদীপ দিঘির দিকে এক ঝলক তাকিয়ে শুধু মাথা নাড়াল। দিঘির মাথাটা তখনই গরম হয়ে উঠল। তীক্ষ্ণ দৃষ্টিতে রাজদীপের দিকে তাকিয়ে থাকল সে, যেন সেই এক মাথা নাড়ানোর মধ্যে লুকিয়ে থাকা সব অর্থ বের করতে চায়। স্মৃতি কিছু বুঝতে না পেরে আবার বলল। আচ্ছা, উনি কি আগের বারের দিদিটা, যিনি আমাকে পড়ায় খুব সাহায্য করেছিলেন? রাজদীপ আবারও নিঃশব্দে মাথা নাড়ল। স্মৃতি শব্দ করে হেসে বলল। আচ্ছা যাই হোক, তোমরা দুজনে আমার সাথে মার্কেটে যাবে। আমি নতুন কিছু ড্রেস কিনতাম, একা একা তো পারবো না। রাজদীপ বলল। না, আমার কিছু কাজ আছে। আরে বেশিক্ষণ লাগবে না তো। যাব আর আসবো। দিশানকে নিয়ে যাও। স্মৃতি কিছু বলতে নিচ্ছিল তার আগেই দিঘি তার কঠোর স্বর ব্যবহার করল। চোখ মুখ লাল করে বলল। একটা নর্মাল কথা মাথায় ঢোকে না? আমরা যেতে চাইছি না মানে চাইছি না। ম্যানার্স কোথায় তোমার? ঘরে প্রবেশ করার আগে অনুমতি নিতে হয়, সেটাও তো নাওনি। আর আরেকটা কথা, আমি তোমার ভাইয়ের কোনো বান্ধবী না। আমি উনার স্ত্রী বুঝলে। এবার যাও এখান থেকে। স্বামী স্ত্রী গুরুত্বপূর্ণ কথা বললে তাদের মাঝে তৃতীয় কাউকে পছন্দ করে না। জানো না? স্মৃতি থতমত খেয়ে দাঁড়িয়ে থাকলো। আমতা আমতা করে বলল। মানে কবে কিভাবে হলো এসব? তোমার জানতে হবে না। শুধু এই তথ্য জানাই তোমার জন্য যথেষ্ট ছিল। স্মৃতি মুখ ফুলিয়ে চলে গেল। দিঘির কাছে এমন ব্যবহার আশা করেনি সে। রাজদীপ ভাবুক হয়ে বলল। শুধু শুধু মেয়েটাকে বকলে কেন? দিঘি দাঁড়িয়ে পড়ল, রাগের চোটে মুখ লাল হয়ে গেছে তার। সে বলল। হ্যাঁ, বকা তো তোমার খাওয়া দরকার। আমি তোমার বান্ধবী তাই না? নিজের বয়সের সাথে ডিফারেন্স তো দেখো। কোন দিক দিয়ে বান্ধবী মনে হয়? দিঘি শান্ত হতে পারছে না, তখনই আবার ফোন বেজে ওঠে। দিঘি দ্রুত ফোন উঠায়। বিপরীত পাশ থেকে বলা হয়। ম্যাম, আমি হোটেল ম্যানেজমেন্ট বিভাগ থেকে বলছি। আপনি আমাদের হোটেলে একটা রুম বুক করেছিলেন। আপনার এন্ট্রি টাইম 10টার দিকে জানানো হয়েছিল। এখন 12টা বেজে যাচ্ছে। তাই আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম আপনি কি আসছেন? রাজদীপ একটা বেতের মোড়ায় বসেছিল। দিঘির ফোন আসার পর তার দৃষ্টি মেয়েটার দিকেই নিবন্ধ। দিঘি রাজদীপের দিকে তাকিয়ে থেকেই বলল। না, আমি বুকিং ক্যান্সেল করছি।
অ্যাডভান্স তো আগেই দিয়ে দিয়েছি, এক্সট্রা কোন টাকা পে করতে হবে কি? নো ম্যাম, নো নিড টু পে। তাহলে আমরা আপনার বুকিং ক্যান্সেল করে দিচ্ছি। ওকে। ফোন রাখতেই রাজদীপ শুধালো, চট্টগ্রাম কেন এসেছিলে? কিছুই তো বললে না। ফুলটুসি বলে, ডাকলে বলবো সব। দিঘি মুচকি হেসে বলল। এতক্ষণ পর একটা সুযোগ পেয়েছে রাজদীপের মুখে মধুর স্বরের ডাকটা শোনার। রাজদীপ আর চোখে তাকিয়ে বলল, ফুলটুসি, বসো। বসে কথা বলো। দিঘির ঠোঁটে মুখে খুশির ঝলক দেখা যায়। সে ফোনটা টেবিলে রেখে দ্রুত রাজদীপের কোলে গিয়ে বসে পড়ল। রাজদীপের গলা জড়িয়ে ধরে বলে, বসেছি। রাজদীপ মুখ তুলে ফুলটুসির দিকে তাকায়। বড় ছেলেটার চোখ দুটো কেমন যেন লাল দেখায়। দিঘি সেই চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না। ছেলেটার সংস্পর্শে এসে তার চোখ জ্বলতে শুরু করেছে। রাজদীপের অগোছালো চুলগুলো ঠিক করে দেয় দিঘি। রাজদীপ গাঢ় গলায় বলে ওঠে, চৌকিতে বসতে বলেছি, আমার কোলে না। রাজদীপের নাক টেনে দিঘি বলে, বিয়ের পর বউয়ের বসার একমাত্র স্থান বরের কোল। জানো না তুমি এত আনরোমান্টিক কেন? আমাদের দুজনের বিষয় আলাদা, সম্পর্ক অস্বাভাবিক। তাও ভালোবাসা সবকিছু স্বাভাবিক করে দিতে পারে। রাজদীপ উত্তরে কিছুই বলল না। দিঘি সন্দেহজনক স্বরে বলল, ভালোবাসো না আমাকে? নাকি স্থান পরিবর্তন হওয়ার সাথে সাথে তোমার মনও পরিবর্তন হয়ে গেছে? রাজদীপ তারপরও কিছু বলল না। দিঘির মনটা প্রশ্নের উত্তর না পেয়ে অবাধ্য আচরণ করছে। অজান্তেই চোখ থেকে উষ্ণ নোনতা অশ্রু ঝরে পড়ছে। দিঘি চিৎকার করে কেঁদে উঠল। ক্রন্দনরত স্বরে বলল, আই হেট ইউ, রাজদীপ। তুমি একটুও ভালো না। এত বছর পর আমাদের দেখা হলো, তারপরও এত কঠিন হয়ে কিভাবে থাকতে পারো? তুমি কি একটুও বুঝতে পারো না আমি কত অসহায়ত্বের মধ্যে জীবন পার করছি? আমার মনে হচ্ছিল সব দোষ আমার। তোমার লুকিয়ে বেড়ানোর পেছনে আমি দায়ী। তোমার সব খারাপ কর্মের পেছনে আমি দায়ী। তাহলে বোঝো এই কয়েকটা বছর আমি কেমন করে বেঁচেছিলাম। মেয়েটার মুখে উচ্চারিত প্রতিটি শব্দ রাজদীপের বুকের গভীরে আঘাত করল। সে আলগোছে জড়িয়ে ধরল তার ফুলটুসিকে। মেয়েটার কোমরের কাছে খয়েরি রঙের টপসের উপর হাত ঠেকল রাজদীপের। ধীর স্বরে বলল, যারা পরিস্থিতির শিকার হয় তারা কিছু বলতে পারে না। এভাবেই নিশ্চুপ হয়ে থাকা ছাড়া তাদের কাছে কোনো উপায় থাকে না। আমার জীবনের সবচেয়ে বড় অপরাধ ছিল তোমাকে ভালোবাসা, তার থেকেও বড় অন্যায় ছিল তোমাকে আমার সাথে জড়িয়ে ফেলা। আমি জানতাম এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, হয় মৃত্যু নয়তো বিচ্ছেদ। তাও মনের কথা শুনে আমি বড় ভুল করেছিলাম, মস্তিষ্কের কথা শোনা উচিত ছিল। দেখো, সেদিন যদি আমাদের বিয়ে না হতো, আজ তোমাকে এতটা কষ্ট সহ্য করতে হতো না। সময়ের সাথে সাথে প্রাক্তন প্রেমিক নাম দিয়ে ভুলিয়ে দিতে অথবা ভুলে যেতে। কিন্তু বিয়ে হয়েছে বলেই ভুলতে পারছো না। সেনাদের একমাত্র কর্তব্য কি জানো? প্রতিজ্ঞা রক্ষা করা। সেই প্রতিজ্ঞা রক্ষা করতে গিয়ে বিয়ে হয়েছিল আমাদের। কিন্তু লাভ কি হলো? তোমাকে সারা জীবন কাছে ধরে রাখতে তো পারলাম না। আর আমি চাইলেও সেটা পারবো না। জীবন এত কঠিন কেন, রাজ? ডুকরে কেঁদে উঠল দিঘি। রাজদীপ গভীর স্বরে বলল, জীবন কঠিন নয়। আমাদের সহজ করার সুযোগ দেওয়া হয়, কিন্তু আমরা সেই সুযোগটা বুঝতে পারি না। জীবনের পড়তে পড়তে ভুল সিদ্ধান্ত নিতে নিতে আমরা নিজেরাই জীবনটাকে এত কঠিন করে ফেলি যে শেষ পর্যন্ত সহজ পথটা চোখের সামনে থেকেও আর দেখা যায় না। দিঘি ছলছল চোখে জিজ্ঞাসা করল, আমাদের পথ কি কখনোই এক হবে না, দীপ? না, হয়তো কখনোই না। দিঘি আবারও কেঁদে ফেলল, মনে হচ্ছে হৃৎপিণ্ডটাকে কেউ মুচড়ে ধরে রস বের করছে। 4 বছর পর দেখা, এত বছরের কান্না একদিনে শেষ করা সম্ভব নয়। দিঘি ভেবেছিল রাজদীপকে পেলেই সব সমস্যার সমাধান করা যাবে, কিন্তু তার চিন্তাধারা ভুল ছিল। সম্পর্ক যেন আরো জটিল হয়ে উঠেছে, জীবনটাকে একটা শক্তপোক্ত দরজা বানিয়ে দিয়েছে যেই দরজা দিয়ে সহজে বের হওয়া সম্ভব না। দিঘি কান্না থামিয়ে রাজদীপের হাতের মুঠি শক্ত করে ধরে বলল, একটা রিকোয়েস্ট রাখবে, রাজ? বলো, শুনছি। আজকের দিনটা আমার সাথে কাটাবে প্লিজ। শুধু আজকের দিন। কাল সকাল সকাল আমি নুরিগঞ্জের জন্য রওনা হব। আর কখনো তোমার সামনে আসব না। তোমাকে কখনোই খোঁজার চেষ্টা করব না। যদি আমাদের মিলন তোমার ধ্বংস এনে দেয়, তাহলে দরকার নেই এই মিলন। আমি না হো তোমার একদিনের স্মৃতি মনে নিয়ে বছরের পর বছর কাটিয়ে দেব, যেভাবে 4টা বছর কাটালাম। কষ্ট হবে জানি, কিন্তু তোমার চিরতরে হারিয়ে যাওয়ার কষ্ট থেকে এই কষ্টটা খুব কম, রাজদীপ। আমি স্বার্থপর নই, নিজের সুখের জন্য তোমাকে ধ্বংসের মুখে ঠেলে দেব এত খারাপ আমি নই। শুধু কিছু স্মৃতি, কিছু মুহূর্ত, কিছু সময়, একটা দিন, সারাটা রাত একসাথে,
এক আকাশের নিচে হাজারো লালিত না পূরণ হওয়া স্বপ্নের এক টুকরো অংশ পূরণ হতে দেখতে চাই। সুযোগ দেবে আমায়? দিঘির এত এত কথার ভিড়ে রাজদীপের বুকটা যে ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করেছে সেটা কি কেউ বুঝতে পারছে? ভালোবাসা কি এমনি হয়? একদিনের স্মৃতি মনে নিয়ে কি সারা জীবন বাঁচা যায়? দীপেশ ধীরে ধীরে গাড়ি চালাচ্ছে, এতই ধীরে যে সূর্য ভোর হয়ে ঘুমিয়ে পড়েছে। মনি চোখ মুখ কুঁচকে বসে আছে। দীপেশ তার বয়সের থেকে অনেক বড়, এই লোকের সাথে কিভাবে স্বাভাবিক হবে আর কিভাবে বলবে গাড়িটা একটু তাড়াতাড়ি চালাতে সেটাই বুঝতে পারছেন না মনি। কেন যে লোকটার গাড়িতে চড়তে রাজি হলো? মনি অনেকক্ষণ পর নিজেকে শান্ত করে খোঁক করে কাশল। তারপর যথেষ্ট নম্রভাবে লোকটার দিকে তাকিয়ে বলল, আপনি কি এভাবেই গাড়ি চালান? দীপেশ মৃদু হেসে উত্তর দিল, তো আর কিভাবে গাড়ি চালাতে হয় ম্যাডাম? আসলে এভাবে গাড়ি চালানোর চেয়ে হেঁটে যাওয়া ভালো। আমরা কি গাড়ি থেকে নেমে যেতে পারি? দীপেশ হঠাৎ ব্রেক কষল, যার দরুন তিনজনে কিছুটা সামনের দিকে ঝুঁকে পড়ল। মনি দ্রুত পিছনে তাকিয়ে সূর্যকে দেখতে লাগলো, ছেলেটা ঠিক আছে কিনা। দীপেশ বলল, কি বলতে চাইছেন আপনি? আমি কি গাড়ি চালাতে পারি না? হু, আপনার গাড়ি চালানো দেখে মনে হচ্ছে নুরিগঞ্জে পৌঁছাতে পরের দিন সকাল হয়ে যাবে। আমি আসলে অ্যাক্সিডেন্ট নিয়ে ভয় পাই, এজন্য ধীরে চালাচ্ছি। তাই বলে এরকম করে বলতে পারলেন? আপনাদের দুজনের যদি কিছু হয়ে যায় তখন নিজেকে কি জবাব দেব? মনি ফিসফিস করে উচ্চারণ করল, ড্রামা কিং। তারপর ঠোঁট উল্টে বলল, আমার মনে হচ্ছে এত আস্তে চালালে ঠিকই অ্যাক্সিডেন্ট ঘটবে। দেখুন আশেপাশের গাড়িগুলো দেখে মনে হচ্ছে রেসে দৌড় লাগাচ্ছে আর আপনার গাড়ি তাদের তুলনায় পিঁপড়া সমান। হোয়াট? আমার কিউট ব্লু বেবিকে তুমি পিঁপড়া বললে? তোমাকে তো আমি নিজেই গাড়ি থেকে বের করে দিতে চাই। দীপেশ আর কিছু বলার আগে মনি গাড়ির দরজা খুলে নেমে গেল, নেমে পেছনের দরজা খোলার প্রয়াস করতে লাগলো। দীপেশ কিছুক্ষণ হতবাক হয়ে বসে রইল। তারপর গাড়ি থেকে নেমে মনির কাছে এসে তাকে বাধা দিল, হাত ভাঁজ করে বলল, ব্লু বেবিকে তুমি আঘাত করছো। আচ্ছা, আপনি খুলে দিন আপনার ব্লু বেবির দরজা। দীপেশ দুই দিকে মাথা নাড়িয়ে বলল, উহু, এই দরজা গন্তব্যে না যাওয়া পর্যন্ত খুলবে না। এটা আবার কেমন কথা? এটাই আমার ব্লু বেবির ক্যারেক্টারিস্টিক্স। বাপরে! এখন তুমি যদি যেতে চাও তাহলে উঠে পড়ো, না যেতে চাইলে এখানেই দাঁড়িয়ে থাকো। মনি বিরক্তের সাথে সামনের সিটের দরজা খুলে উঠে পড়ল, তবে এইবার দীপেশের ব্লু বেবি বেশ ভালোভাবেই চলতে লাগলো। 1.5 ঘন্টা পর তারা নুরিগঞ্জে পৌঁছালো। দিঘি ফ্রেশ হয়ে গোসল সেরে নিজের ইভেন্টের জন্য রেডি হয়েছে। রাজদীপ দীর্ঘক্ষণ মেয়েটার দিকে তাকিয়েছিল, কাছে এগিয়ে এসে চুলগুলো ঠিক করে দিল। দিঘি একজন ফ্যাশন ডিজাইনার, তার ফ্যাশন সেন্স নিঃসন্দেহে ভালো। এই যে দিঘি এখন যে ড্রেসটা পরে আছে সেটা তার নিজের ডিজাইন করা। ড্রেসটার নাম নাকি রেড ফ্লেভার। এরকম অদ্ভুত নাম দেওয়ার পেছনের কারণ কি রাজদীপের বোধগম্য হচ্ছে না। ড্রেসটি মূলত সাদা রঙের একটি গাউন, তবে কিছু জায়গায় লাল রঙের সূক্ষ্ম ডিজাইন করা হয়েছে, যা পুরো পোশাকের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে তুলেছে। রাজদীপ লক্ষ্য করল, লাল রঙগুলো যেন ঠিক ঠিক জায়গায় বসানো। প্রতিটি রেখা আর কারুকার্যে এক ধরনের গল্প লুকিয়ে আছে। দিঘি ঘুরে ফিরে নিজেকে আয়নায় দেখে বলল, অল ওকে। খুব সুন্দর। দিঘি উত্তরে মৃদু হাসল, তুমি জায়গাটা চেনো? না, তবে ছবি দেখেছিলাম, আই থিঙ্ক যেতে পারবো। আচ্ছা, তাহলে সাবধানে যেও। দিঘি মাথা নাড়িয়ে নিজের পার্সটা নিয়ে দরজার দিকে হাঁটতে লাগলো। সাজগোজ করার জন্য স্মৃতির রুমে এসেছিল। রুম থেকে বের হওয়ার সময় হঠাৎ দাঁড়িয়ে পড়ল দিঘি। রাজদীপ ভ্রু কুঞ্চিত করে জিজ্ঞেস করল, কি হলো? দিঘি পিছন ফিরে রাজদীপের সামনে এসে দাঁড়ালো, পা দুটো উঁচু করে ছেলেটার গলা জড়িয়ে ধরল, ধীরে ধীরে লাল লিপস্টিক দেওয়া ঠোঁট দুটো আলতো করে রাজদীপের লমসকালে ছোঁয়ালো। ফিসফিস করে বলল, তোমার ফুলটুসি অনেক বড় হয়ে গেছে রাজদীপ। তারপর দীর্ঘ বিরতি। একে অপরের চক্ষু থেকে দৃষ্টি সরানো মুশকিল। শীতল আবহাওয়া, কিন্তু পরিবেশ ধীরে ধীরে গরম হয়ে পড়েছে। সময়ের সাথে সাথে দুজনে একে অপরের দিকে তীব্রভাবে আকর্ষিত হচ্ছে। আর 1 ইঞ্চি দূরত্ব, তারপর আরো কিছু সময় নীরবতা, ঠোঁটে ঠোঁট মিলিত হয়ে এক আকাশ চুম্বন, হয়তো তার থেকেও বেশি। চুম্বনের গভীরতা পরিমাপ করা অসাধ্য হয়ে পড়ছে। দিঘির চোখ দিয়ে অজান্তেই উষ্ণ নোনতা অশ্রু গড়িয়ে পড়ল, ভিজিয়ে দিয়ে গেল রাজদীপের গাল। রাজদীপ দিঘির ঘাড়ে হাত রেখে আরো কাছে টেনে নিল, মেয়েটাকে কষ্ট থেকে মুক্তি দেওয়ার ব্যর্থ চেষ্টা করতে লাগল। দিঘির চোখে দেওয়া গাঢ় কাজল কালো ভবিষ্যতের কথা অনুসরণ করে লেপ্টে গিয়ে ছড়িয়ে পড়ল চারপাশে। আরো দুঃখ বাড়িয়ে দিল মেয়েটার। রাজদীপ দিঘিকে ছেড়ে শক্ত করে জড়িয়ে ধরল, চুলের মাঝে হাত গলিয়ে দিল। দিঘি বলল,
ফিরে এসে যাতে তোমাকে পাই, রাজ। হুম, পাবে। আর কিছু বলবে? হুম। কি? অনেক কথা। বলো। রাজদ্বীপের বুকের মাঝে শুধুমাত্র দিঘি নামক ব্যথা আছে। এই ব্যথা খুব গভীরভাবে ক্ষত বিক্ষত করছে আমায়। তোমাকে আজ নিজের চোখের সামনে কল্পনা করতে পারিনি, কখনো ভাবিনি আমার মনের এক কোণে অযাচিতভাবে বেড়ে ওঠা না চাওয়া স্বপ্নটা পূরণ হবে। শীতের সকালে হিম হয়ে আমার চোখের সামনে ধরা দেবে ভাবিনি আমাদের আবারও দেখা হবে। তুমি বারবার প্রশ্ন করেছিলে, ভালোবাসি কি না। আমি রাজদীপ, আমার থেকে বেশি এই জীবনে তোমাকে কেউ ভালোবাসতে পারবে না। জানি তোমার বাবার মতো সব সুখ কিনে দিতে পারিনি তোমাকে, কিন্তু আমি আমার ভালোবাসা দিয়ে তোমাকে বাঁচিয়ে রাখতে চাই। পৃথিবীর এক কোণায় থেকে স্বস্তি অনুভব করতে চাই যে তোমার শ্বাস এখনো থেমে যায়নি। আমার প্রিয় মানুষটি পৃথিবীর এক কোণায় সুন্দরভাবে জীবন যাপন করছে, এতেই আমি খুশি থাকব। তোমাকে আজীবন মনের পিঞ্জিরায় লুকিয়ে রাখতে চাই, হঠাৎ যখন মন চাইবে পিঞ্জিরা খুলে যাতে তোমাকে দেখতে পাই। দিঘির চোখ দিয়ে অঝরে অশ্রু বইছে। রাজদীপ দিঘিকে আলিঙ্গন মুক্ত করে বলল, হয়েছে, আর কেঁদো না। মেকআপ সব নষ্ট হয়ে গেছে। কাজল লেপটে গেছে, পেটি দেখাচ্ছে। কালো দিঘি হয়ে গেছো তুমি। দিঘি ফিক করে হেসে ফেলল। টিস্যু দিয়ে মুখ মুছল। আবার মুখ ধুয়ে এসে সময় নিয়ে মেকআপ করল। রাজদীপ এবার করার নির্দেশ দিল, আর যাতে না কাঁদে। সেই স্থান থেকে বেরিয়ে এসে দিঘি দাঁড়িয়ে ছিল চট্টগ্রামের পরিচিত রাস্তায়, বাসের জন্য অপেক্ষা করছে। তার পাশে ছিল রাজদীপ। দিঘি বারবার বলেছে, আসার কোনো দরকার নেই। আমি নিজে ঠিক বাসে উঠতে পারবো। তবু রাজদীপ এসেছে। দুজনেই চুপচাপ দাঁড়িয়ে ছিল। পরিচিত কোনো বাস চোখে ধরা পড়ছে না। কিছুক্ষণ পর হঠাৎ করেই একটি গাড়ি থামল। গাড়ির ভেতর থেকে এক তরুণী জানালা খুলে উকি দিয়ে হাসি মুখে বলল, আপনি কি দিঘি? দিঘি, না। দিঘি কিছুটা বিস্মিত হয়ে প্রথমে রাজদীপের দিকে তাকালো। তরুণীটি আবার বলে উঠল, আমার বিশ্বাস হচ্ছিল না। এখানে আপনি? প্লিজ, প্লিজ উঠে আসুন। আমি আপনার বড় ভক্ত। রাজদীপ দিঘির দিকে তাকিয়ে মাথা নেড়ে সম্মতি দিল। দিঘি আর দ্বিধা করল না। গাড়িতে উঠে বসল। তরুণীটি আনন্দে উচ্ছ্বসিত হয়ে বলে চলল, আপনার ডিজাইন করা পোশাকগুলো আমি এতবার দেখেছি। আপনার লাইভ শোগুলো দেখি সবসময়। আজ আমার সৌভাগ্য যে আপনাকে সরাসরি দেখতে পেলাম। দিঘি উত্তরে মুচকি হাসল। দুজনে বেশ গল্প করল। গাড়ি চলতে শুরু করেছে। পেছনে রাজদীপ এক দৃষ্টিতে গাড়ির দিকে তাকিয়ে থাকল। গাড়িটি তার চোখের সামনে মুছে যেতে যেতে ফুরিয়ে গেল। একটা ছোটখাটো স্টেজ সাজানো হয়েছে। দুই পাশে দিঘির নিজের ডিজাইনকৃত ড্রেসের ছবির ব্যানার রাখা হয়েছে। দিঘি স্টেজে কিছুক্ষণ বক্তব্য দিল। তারপর জানালো, আজকে তার সাথে ছবি তুলে যারা নিজের প্রোফাইলে পোস্ট দেবে, তাদেরকে বাছাই করে পুরস্কার দেওয়া হবে। এই বিষয়ে শোনার পর সকলে হুমড়ি খেয়ে পড়ল দিঘির সাথে ছবি তোলার জন্য। দিঘি এটাও জানালো, বিজনেসের ঊর্ধ্বগতি হলে চট্টগ্রামে একটা ব্রাঞ্চ খোলার চিন্তা ভাবনা আছে। বেশ হইহুল্লোড়ের মধ্যে 2 ঘন্টা সেখানেই পার হয়ে গেল। সোহান মল্লিকের 5 বছরের জেল ধার্য করা হয়েছিল। কিন্তু অজয়দীপ্ত আর সঞ্জয়ের সাহায্যে এর সময়সীমা কমে 4 বছরে এসেছে। আজ তার মুক্তির দিন। দুঃখজনকভাবে রাজীবের ব্যাপারটা কিছু করা যায়নি। রাজীব ড্রাগের ব্যবসায় যুক্ত ছিল। সোহান মল্লিকও তাকে বেশ সাহায্য করেছিল এই ব্যাপারে, কিন্তু রাজদীপ দিঘির কারণে সোহান মল্লিকের কৃত সব প্রমাণ মুছে দিয়েছিল, যার ফলে ড্রাগ ডিলিংয়ে তার কোনো নাম পাওয়া যায়নি। ড্রাগ ডিলিং কেসে যুক্ত হলে সহজে ছাড়া পাওয়া মুশকিল। ম্যানেজার সঞ্জয় তার স্যারকে নিতে এসেছেন। সোহান মল্লিক বেরিয়ে আসলে তাকে বডিগার্ড সহ ফুল প্রোটেকশন বহাল রেখে গাড়িতে বসিয়েছেন। গাড়ি ধীরে ধীরে চলতে শুরু করল। সোহান মল্লিক গাম্ভীর্য বজায় রেখে জিজ্ঞেস করল, রাজদীপের কোন খবর পাওয়া গেছে? জি, স্যার। সুরসুর করে ছুটে চলা গাড়িটি এসির বাতাসে সম্পূর্ণ শীতল হয়ে পড়েছে। সোহান মল্লিকের গলার স্বর উত্তপ্ত, তীক্ষ্ণ। তিনি কিছুটা সোজা হয়ে বসে জিজ্ঞেস করলেন, কোথায় আছে সে? এবার আর কোনো ফাঁকফোকর রাখব না। ওই ছেলেটার জন্যই আমার আজকের এই অবস্থা। তার কণ্ঠে আক্রোশ স্পষ্ট। আমার প্রভাব, প্রতিপত্তি, মানসম্মান সব শেষ। আমার আদরের মেয়ে, আমার দিঘি নিজের পাপাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে চলে গেছে শুধুমাত্র ওই ছেলেটার জন্য। সোহান মল্লিক হাতের মুষ্টি শক্ত করলেন। তার চোখে যেন প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। সঞ্জয় ধীর স্বরে বলল, স্যার, রাজদীপের পেছনে এমনিতেই অনেকে পড়ে আছে। ওর শত্রুর অভাব নেই। সোহান মল্লিক ফিচেল হাসি হেসে বললেন, এটা আরো ভালো খবর, সঞ্জয়। সবার সাথে হাত মেলাবো আমরা। রাজদীপের বিপক্ষ দল নির্গঞ্জ,
পুলিশ অফিসাররাও রাজদীপকে খুঁজছে, তবে আপাতত সেটা স্থগিত আছে। যেই 7 জন ছেলের মার্ডার করে রাজদীপ সিরিয়াল কিলিংয়ের নাম লিখিয়েছে, তাদের সবার পরিবার আর আপনি। এত এত মানুষ রাজদীপের শত্রু হয়ে দাঁড়িয়েছে। সঞ্জয় কিছুক্ষণ থেমে আনমনেই বলে উঠল, একটা ছেলেকে মারার জন্য এতজন মানুষ কেন? রাজদীপ কি এতই শক্তিশালী? এত মানুষ তার পেছনে, অথচ রাজদীপের শরীরে এখন পর্যন্ত একটা আঁচও পড়েনি। অদ্ভুত। সোহান মল্লিকের শরীরের পশম দাঁড়িয়ে গেল। কেন যেন মুহূর্তের জন্য মনে হলো রাজদীপ যেন তার নাগালের বাইরে। তিনি নিজেকে মানসিকভাবে স্থির করতে চাইলেন। একটা ছেলে, শুধু একটা ছেলে, কিন্তু তাকে শেষ করার জন্য এত লোক উঠে পড়ে লেগেছে, তাও কেউ সফল নয়। এটা ভেবে তার মনের গভীরে অস্বস্তি ছড়িয়ে পড়ল। রাজদীপ কি সত্যিই এত শক্তিশালী, এতই ক্ষমতাবান? সঞ্জয় পেছনে ফিরে নিজের স্যারের দিকে দৃষ্টি স্থির রাখলেন। স্যারের মন পড়ার চেষ্টা করতে লাগলেন। পরে আবারও বললেন, দেখি মামুনি নুরিগঞ্জের বাইরে গিয়েছে, সাথে কোনো লোক নেয়নি। সেই সুযোগে মামনির পেছনে একটা লোক লাগিয়েছে। সে কিছু ছবি পাঠিয়েছে। ছবিতে দেখি মামনির সাথে একটা ছেলেকে দেখা গেছে। ধারণা করছি সেটা রাজদীপ হবে। সোহান মল্লিক সামনের সিটের পেছনের পৃষ্ঠে হাত দিয়ে বাড়ি মেরে চিৎকার করে বলল, এই ছেলেটা এখনো আমার মেয়ের পিছু ছাড়েনি। ধারণা কেন? চেহারা দেখে কি বোঝা যাচ্ছিল না? চেহারার ছবি তুলতে পারেনি আমাদের লোক। পেছনের দিকের ছবি তুলেছে। তবে একটা জিনিস নিশ্চিত, রাজদীপের মতো সুঠামদেহী ছেলে ধরা পড়েছে। আমার মনে হয় সে রাজদীপ। তাছাড়া আরেকটা বিষয়ে খেয়াল করে দেখলাম, দিঘি মামনির সাথে মনে হয় রাজদীপের যোগাযোগ ছিল, না হলে কিভাবে খুঁজে পেল ছেলেটাকে? সঞ্জয় থেমে একটা দীর্ঘশ্বাস ফেললেন। আমরা যেখানে তন্ন তন্ন করে খুঁজেও তাকে পাইনি, সেখানে দিঘি মামুনি কিভাবে তাকে খুঁজে পেল? এই ব্যস্ত দূষিত দুনিয়ায় নিয়তি বলে কি কিছু আছে? রাজদীপ যদি থেকে থাকে, তাহলে ভেবে নিও নিয়তি আমাদেরকে কাছে টেনে এনেছে। আমার বিশ্বাস সেই নিয়তি বারবার আমাদের এক করবে। বারবার আমরা একে অপরের চোখের দৃষ্টিতে হারিয়ে গিয়ে বলবো, ভাবিনি আবারও আমাদের দেখা হবে। দিঘি আনমনেই কথাগুলো ভেবে যাচ্ছে আর মিটিমিটি হাসছে। অন্তত আজকের দিনটা কি খুশি থাকা যায় না? দিঘি চিন্তা করেছে, আজ আর এক ফোঁটাও কাঁদবে না। খুব খুশি থাকার চেষ্টা করব। হাসতে হাসতে দেবকুমারের বাড়িতে এসে থামল সে। ছনের কুড়ে ঘরে তালা ঝুলছে, তাই দিঘি ভাবল রাজদীপ হয়তো মিস্টার দেবকুমারের বাসায় এসেছে। দরজা ঠকঠক করলে কিছুক্ষণ পর স্মৃতি এসে দরজা খুলল। দিঘি সোজা প্রশ্ন করে বসল, রাজদীপ এখানে আছে তাই না? কোন রুমে? স্মৃতি মাথা দুই দিকে নাড়িয়ে বলল, ভাইয়া তোমার সাথে সেই যে বেরিয়েছিল আর বাসায় আসেনি। আমি তো ভাবলাম তোমার সাথে গিয়েছে। স্মৃতির কথা শুনে দিঘি জোর করে হাসার চেষ্টা করে বলল, তুমি মিথ্যা বলছো তাই না? না, আমি মিথ্যা বলতে যাব কেন? তুমি চাইলে পুরো ঘর খুঁজে দেখো। দিঘি ব্যস্ত ভঙ্গিতে বাইরে বেরিয়ে পড়ল। আশেপাশে হেঁটে এগিয়ে গেল, চিৎকার করে দীপ বলে ডাকতে লাগলো। হঠাৎ বুকের ভেতর এক স্থানে চিনচিনে ব্যথাটা তীব্র হয়ে উঠল। যত সময় এগোচ্ছে, সেই ব্যথা যেন কাটার মতো বিঁধছে, কখনো মৃদু, কখনো হঠাৎ তীব্র। দিঘি নিজেকে কথা দিয়েছিল সে কাঁদবে না, কিন্তু চোখের জল সেই কথাকে ফু দিয়ে উড়িয়ে দিল। অজান্তেই এক ফোঁটা দুফোঁটা করে ঝরতে লাগলো নোনতা জল। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ে গেল সে। নিচে বসে পড়ল একেবারে নির্বাক হয়ে। তার সাদা গাউন মাটির স্পর্শে নোংরা হয়ে গেল, কিন্তু তাতে যেন দিঘির কোনো ভ্রুক্ষেপ নেই। বেশ কিছুক্ষণ পরে দিঘি শান্ত হয়ে উঠার চেষ্টা করল। এভাবে বসে থাকলে কিছু হবে না, এই বলে কান্না মুছে নিজেকে সান্ত্বনা দিতে লাগলো। হঠাৎ কেউ একজন এসে দিঘির দুই বাহু ধরে তাকে উঠতে সাহায্য করল। দিঘি ছলছল চোখে তার দিকে তাকিয়ে রইল। চোখ দুটো আটকে গেছে মেয়েটার। রাজদীপ দিঘির গাউন থেকে মাটি সরিয়ে দিতে লাগলো। চোখ মুখ কুঁচকে বলল, কিভাবে পড়ে গেলে? ব্যথা পেয়েছ কোথাও? না। রাজদীপ সব মাটি ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো, দিঘির গালে লেগে থাকা অশ্রুর কণা মুছে দিয়ে বলল, শুধু শুধু কান্না করো কেন? রাজদীপকে দেখে সেই কখন দিঘি স্তব্ধ হয়ে গেছে, সময় যেন সেখানেই থমকে গেছে। দিঘি সকালে বলেছিল চুল দাড়িগুলো ছোট করতে, বড় হয়ে গেছে, কেমন অদ্ভুত দেখাচ্ছে, তখন কেমন করে না না বলছিল। কিন্তু এখন রাজদীপ তার সামনে সেভাবেই উপস্থিত হয়েছে। চুলগুলো একেবারে আর্মি কাট করা, গাল পরিষ্কার শেভ করা, যেন একেবারে নতুন এক মানুষ। দিঘির চোখ ফেরানো দায় হয়ে পড়েছে। মেয়েটা কখনো ভাবেনি রাজদীপ তার কথা এত তাড়াতাড়ি মানবে। রাজদীপ জিজ্ঞেস করল, কি হলো? ভ্যাবলার মতো তাকিয়ে আছো কেন? দিঘি মাথা নুয়ে উত্তরে বলল, আমি ভেবেছিলাম তুমি আবারও না বলে চলে গেছো। রাজদীপ এক হাত দিয়ে দিঘিকে জড়িয়ে ধরল,
মাথায় হাত বুলিয়ে বলল, আরে বোকা মেয়ে, রাজদীপ কখনো কথা দিলে কথার খেলাপ করে না। আজকের দিনটা যেহেতু তোমার সাথে কাটানোর কথা দিয়েছি তাহলে সেই কথা রাখতেই হবে, বুঝলে? দিঘি বেশ খুশি হলো, মিষ্টি করে হাসল সে। রাজদীপ দিঘির নাক টেনে দিয়ে বলল, প্রথমে কোথায় যেতে চাও? চট্টগ্রামের রাস্তা ধরে হাঁটবো, তারপর শপিংয়ে যাব। ওকে চলো তাহলে হাঁটা যাক। মনি সূর্যকে গেস্ট রুমে নিয়ে গেছে। দীপেশ বসার ঘরের সোফায় বসে চা খাচ্ছে। মিসেস মহিমা তার সাথে গল্প জুড়ে দিয়েছেন। তারপর এক সময় রাজের বাবাকে ডেকে নিয়ে বসালেন দীপেশের কাছে। মহিমা বেগমের রান্নার কাজ আছে তাই আর বেশি সময় দিতে পারবেন না। রাজের বাবা জিজ্ঞেস করলেন, দীপেশ তুমি নাকি বিয়ে করবে শুনলাম। খুব করব তো ভেবেছিলাম কিন্তু ভালো মেয়ে পাচ্ছি না। বাসায় কি একলা থাকো তুমি? জি আঙ্কেল, দাদুজান ছিল সেও চলে গেল, তাই একাই থাকতে হয়। তাহলে খুব দ্রুতই বিয়ে করা উচিত তোমার। এভাবে একা থাকতে থাকতে রোগে বাসা ধরবে। জি অবশ্যই আঙ্কেল। দিঘিকে দেখছি না। ও কোথায়? কি জানি। মেয়ে বিজনেস করে, কত জায়গায় যে যেতে হয়। আজ সকাল সকাল তেমনি কোথাও চলে গেছে। রাজদীপ যাওয়ার পর তো শখের কমতি দেখলাম না। মানে, কি বলতে চাইছেন? নাকি আর বলবো? তোমার বিজনেস কেমন চলছে? মোটামুটি ভালোই। তোমার বাপেরটা তো বাদ দিয়ে দিয়েছো তাই না? জি, দিঘি বলেছিল মিস্টার মল্লিকের বিজনেসে ঢোকার কথা, কিন্তু মিস্টার মল্লিক তো সহজ মানুষ নয়। অনেক মানুষের সাথে তার দেনাপাওনা রয়েছে, আর ভেতরে ভেতরে চলে কালো ব্যবসা। এসব হ্যান্ডেল করা আমার পক্ষে সম্ভব না তাই চুপচাপ চলে এসেছি। সরকারের কাছে ধরিয়ে দিলে না কেন? মিস্টার মল্লিকের উপর আরও একটা কেস পড়ে যেত, আরও বছর জেলে থাকত। করিনি শেষে তো উনি আমাদেরই বাবা। তাছাড়া বিজনেসের দেনাপাওনা শোধ করতেই জীবন যাবে তার। রাজের বাবা আর্যদীপ হেসে বলল, এত সহজ ভেব না উনাকে। অনেক চালাক চতুর মানুষ। টাকা খেয়ে ছেড়ে দিবে, জীবনে ফেরত দেবে না। দীপেশ মাথা নাড়ালো। এই সময়ে আকাশ অফিসের ড্রেস পরে রাজের বাসায় আসলো, দীপেশকে দেখে তার সাথে হাত মেলালো। নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে বলল, কি ব্যাপার দীপেশ বাবু? বিয়ে কবে করছেন? দীপেশ নিঃশব্দে হেসে বলল, আর বলো না। যত মেয়ে দেখি সব শুধু আমার টাকার পেছনে পড়ে থাকে, আমাকে বোঝার চেষ্টা করে না। আরে বুঝবে, বিয়ের পর সব হয়ে গেলে তখন বুঝবে। দীপেশ বেশ লজ্জা পেল আকাশের কথায়। সামনে রাজের বাবা তীক্ষ্ণ দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছেন। আকাশ দাঁত দিয়ে জিভ কেটে দূরে সরে গেল। দীপেশকে টেনে নিয়ে গেল বারান্দার দিকে। আকাশ স্থির গলায় বলল, আঙ্কেল দিনকে দিন বেশি রুড হয়ে পড়েছে। কিছু একটা বলা যায় না তার সামনে উফুফ। দীপেশ বলল, এটা স্বাভাবিক। ছেলে বাড়ি ফেরে না 4 বছর। তার সুখেই হয়তো তিনি পরিবর্তন হচ্ছেন। তা ঠিক। রাজদীপ কি সত্যি বেঁচে আছে নাকি কেউ তাকে? এসব বলো না, দিঘি শুনলে তোমাকে আস্ত রাখবে না। আকাশ মন খারাপ করে বলল, রাজ বলেছিল আমরা যা করব একসাথে করব, অথচ সবকিছু আমার কাঁধে ফেলে চলে গেছে। অনেক রাগ হয় ওর উপর। একবার আমাকে জানাতে তো পারত। আকাশ না চাইতেও কেঁদে ফেলল। দীপেশ আকাশের পিঠ চাপড়ে বলল, মনে সাহস ধরে রাখো, রাজদীপ ফিরবে এক না একদিন। বাই দা ওয়ে, বিয়ে কবে করবে তুমি? প্রত্যেকবার জিজ্ঞেস করলে বলো পরের বছর। পরের বছর চলে যায় কিন্তু তোমার বিয়ে হয় না। আকাশ চোখ মুছে মুচকি হাসি হেসে বলল, পরের বছর। দীপেশ হেসে ফেলল আকাশের কথায়। কিছুক্ষণ পিনপতন নীরবতা। তারপর আকাশ হুট করে বলে উঠল, মেয়ে যখন পাচ্ছ না, আমাদের মনিকে দেখতে পারো। মনি কিন্তু খুব ভালো, নম্র, ভদ্র, আর চুপচাপ স্বভাবের। মা বাবা কেউ নেই, একদম তোমার মতো। আকাশ একটু থেমে আবার বলল, যদিও আমরা আছি বলে ও বেশ হাসিখুশি থাকে। এদিক থেকে ওদিক ঘুরে বেড়ায়, হাসে খেলে, কাজ করে, পড়াশোনাও করে। একদম গুণসম্পন্ন মেয়ে। তোমার কোনো সমস্যা হবে না আশা করি। দীপেশ আকাশের মুখ থেকে এমন কথা আশা করেনি। সে নীরব হয়ে আকাশের দিকে নিঃশব্দে তাকিয়ে রইল। কি বলবে বুঝতে পারল না, ঘুরে ফিরে আজকের সকালের কথাগুলো মনে পড়ে গেল। সেই স্তিমিত দৃষ্টি, ভয় পাওয়া কাচুমাচু চেহারা, সপাট সপাট বলে দেওয়া কথাগুলো বারবার মনের দরজায় বেজে চলেছে। ঝলমলের রোদ চট্টগ্রামের আকাশে, তবুও দুপুরবেলাতে কুয়াশার মিহি চাদর যেন রাস্তার উপর আচ্ছাদন হয়ে আছে। সেই কুয়াশা ভেদ করে রাস্তা পার হচ্ছে এক প্রেমিক যুগল। শক্তপোক্ত এক হাত নরম এক হাতে জড়িয়ে, একসঙ্গে হাঁটার প্রতিটি মুহূর্ত যেন স্মৃতির পাতায় অমর হয়ে থাকছে। কত বছর পর এমন সুযোগ মিলেছে দুজনের। সামনে কবে আবার এমন মুহূর্ত আসবে, তা হয়তো স্বয়ং বিধাতাই জানেন। দিঘি আনমনে প্রশ্ন করে বসল,
তুমি এত সুন্দর কবিতা কি করে লেখো? আমি তো অবাক হয়ে যাই, যেই মানুষটার নামেই জড়িয়ে আছে এত গাম্ভীর্য স্বভাব, সে কবিতা কি করে লিখতে পারে? দিঘির আশ্চর্য হওয়া কথাবার্তা শুনে রাজদীপ মুচকি হাসল। দিঘির শুকনো হাতটা তার মুঠিতে আরো শক্ত করে আবদ্ধ করে ফেলল। রাজদীপ সময় নিয়ে ধীর গলায় শুধালো, গম্ভীর মানুষেরা কি কবিতা লেখে না? তারপর কিছুক্ষণ থেমে আবারও বলল, তুমি জানো গম্ভীর মানুষদের মনেই কত কত কথা লুকিয়ে থাকে। এজন্য প্রকাশ করার জন্য কিছু তো দরকার হয়, তাই না? কোন মাধ্যম তো দরকার যেখানে তারা নিজের মনের ভাব প্রকাশ করতে পারবে। যাই হোক, আমার কবিতা লেখার গল্প ছোটবেলায় শুরু হয়েছিল। আমার এক আঙ্কেল ছিল, যার স্বভাব আমি পেয়েছিলাম। সবাই বলতো আমি তার মতোই হয়েছি, তার মতো জোশ, চলাফেরার স্টাইল, এমনকি কবিতা লেখার স্বভাবও আমি তার কাছ থেকেই পেয়েছি। তিনি আমাকে ছোটবেলায় অনেক অনেক কবিতা শোনাতেন। তারপর আমিও লেখার চেষ্টা করতাম। তিনি ঘোরাঘুরি করতে ভালোবাসতেন, আমাকে অনেক জায়গায় নিয়েও যেতেন, আমিও ঘুরতে খুব ভালোবাসি। রাজদীপ দীর্ঘশ্বাস ফেলল। দিঘি জিজ্ঞেস করে বসল, তাহলে তোমার সেই আঙ্কেল কোথায়? কখনো তো তোমাদের বাড়িতে আসতে দেখলাম না। নুরিগঞ্জ 2 ভাগ হওয়ার সময় তিনি গন্ডগোলের মাঝে উপস্থিত ছিলেন। শান্ত প্রকৃতির মানুষ ছিলেন তিনি। আর তার এই একটা স্বভাব আমি পাইনি। তিনি পরিস্থিতি শান্ত করতে চেয়েছিলেন, নম্রভাবে কথা বলে সবকিছু মিটমাট করতে চেয়েছিলেন, কিন্তু কেউ তার কথা শোনেনি। তিনি মারা যান। বিপক্ষ দল তার ওপর বর্বর আক্রমণ চালিয়েছিল, রক্তাক্ত করেছিল তাকে। তার শরীরে না গোনা কত আঘাত ছিল যা দেখে আমি চোখের কান্না আটকে রাখতে পারিনি। আমার পরিবারের এক সদস্যকে মেরে আমাদের বিপক্ষ দল বিদ্রুপের হাসি হেসেছিল সেদিন। আমার আঙ্কেল দুনিয়া ছেড়ে তো চলে যান, তবে যাওয়ার আগে আমার শরীরে অসাধারণ তেজ দিয়েছেন। এরপর থেকে আমার হাত কোনো অন্যায়ের বিরুদ্ধে থেমে থাকেনি। কথায় কাজ না হলে আমার হাত যা করার করে ফেলে। দিঘি ভীত সন্ত্রস্ত হয়ে চেয়ে রইল রাজদ্বীপের দিকে। আবছায়া আলো ঘিরে ধরেছে শহরটাকে, একটু রোদ, একটু ঠান্ডা, তার মাঝে রাজদ্বীপের মাথায় কালো ক্যাপ। রাজদ্বীপ অভিব্যক্তিহীন হয়ে দিঘির দিকে তাকিয়ে, মনে হচ্ছে কোনো পুরনো স্মৃতি চোখে ভাসছে ছেলেটার। দিঘি ধীর স্বরে বলল, তোমার আঙ্কেলের জন্য খুব খারাপ লাগছে। তোমার ফ্যামিলির আগেকার সবার কি এমন বিভৎস মৃত্যুই ঘটেছিল? কথাটা বলতে গিয়ে কেঁপে উঠল দিঘি। রাজদীপ জানে মেয়েটা ভয় পাচ্ছে তার জন্য, সে দিঘির কথা মনোযোগ সহকারে শুনে উত্তর দিল, না, অনেকে তো কোন অতিরিক্ত ঝামেলা ছাড়া সুন্দর করে শাসন করে গেছেন। আবার অনেকে ৭১-এর যুদ্ধে মারা গেছেন। আবার অনেকে ব্রিটিশ শাসনামলে শাসন করে গেছেন বা ওই সময়ে যুদ্ধে মারা গেছেন। আবার অনেকে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন। তবে আমার পূর্বপুরুষেরা সকলেই অনেক শক্তিশালী ছিলেন। আর এক একজনের মরণ এক একভাবে হয়েছে। দিঘি মাথা নাড়িয়ে চুপচাপ হাঁটতে লাগল। রাজদীপ দিঘির বাহুতে চাপ দিয়ে বলল, ডোন্ট ওয়ারি, যা হবে ভালোর জন্যই হবে। রাজদীপকে আর কিছু বলতে হলো না, দিঘি কেঁদে ফেলল। ক্রন্দনরত স্বরে বলল, তাও ভয় করে, জানি না কখন কি হয়ে যায়। রাজদীপ মেয়েটার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছিল, যেন কোনো অভিভাবকের মতো সান্ত্বনা দিচ্ছে। রাস্তার ধারের এক মুদির দোকান থেকে একটা আইসক্রিম কিনে দিল দিঘিকে। তারা গ্রামের প্রান্ত থেকে হাঁটতে হাঁটতে শহরের উপকণ্ঠে এসে পড়েছিল। রাজদীপ দিঘিকে দোকানের সামনের বেঞ্চিতে বসালো। দিঘি চুপচাপ বসে আইসক্রিম খেতে খেতে কিছুটা শান্ত হলো। কিছুক্ষণ চুপ থাকার পর গভীর দৃষ্টিতে রাজদীপের দিকে তাকিয়ে বলল, আমি ভেবেছিলাম দেখা হওয়ার পরপর তুমি তোমার ফ্যামিলির কথা জিজ্ঞেস করবে। সবাই কেমন আছে তা জানার চেষ্টা করবে। কিন্তু তুমি তো একবারও জিজ্ঞেস করলে না। কিন্তু কেন? দিঘি প্রশ্নটা ছুড়ে ড্যাব ড্যাব করে রাজদীপের দিকে তাকিয়ে রইল। রাজদীপ বলল, আমি জানি সবাই সুস্থ স্বাভাবিক আছে। দিঘি সচকিত হয়ে উঠল। কিভাবে? এভাবেই। দিঘি মুখ ফুলিয়ে আইসক্রিম খেতে লাগলো। বিরক্ত হলো বেশ খানিকটা। রাজদীপ আগে এমনটা ছিল, কিছুই ঠিকমতো বলতো না, কি করতো সেটাও মেয়েটা জানতো না। কিন্তু বিয়ের পর অনেক কিছুই বলা শুরু করেছিল। তারপর তো হারিয়েই ফেলল রাজদীপকে। বেশ কিছুক্ষণ পর তারা আবার হাঁটতে লাগলো। দিঘি হঠাৎ এক শপিং মল দেখিয়ে রাজদীপকে নিয়ে গেল সেখানে। রাজ জানালো সে কিছু কিনবে না। কিন্তু দিঘি জোর করতে লাগলো সে কিনেই দিবে। নিজের কঠোর পরিশ্রমে অর্জিত টাকা দিয়ে রাজদীপকে প্রথমবারের মতো কিছু কিনে দিতে চায়। এটা একটা সুখকর অনুভূতি, যেটা রাজদীপ কোনো দিনই বুঝতে পারবে না, যদি জীবনে আর কখনো সুযোগ না হয় কিছু দেওয়ার। এজন্য যতটুকু সময় একসাথে কাটাচ্ছে নিজের মতো উপভোগ করতে চায় দিঘি, যা মন চায় কিনে বেড়াতে চায়। শেষমেশ দিঘির কথার জোরে রাজদীপ টিকতে পারল না, রাজি হয়ে গেল সে।
দিঘি একটার পর একটা ড্রেস ট্রাই করতে বলল রাজদীপকে। যেটাই ছেলেটার উপরে মানাচ্ছে সেটাই কিনে নিচ্ছে, রাজদীপকে কিছু বলার সুযোগও দিচ্ছে না। রাজদীপ শুধু হা করে দেখছে আর দিঘির কথা মেনে নিচ্ছে। তারপর এতগুলো প্যাকেট নিয়ে দুজনে বেরিয়ে এলো। দিঘি নিজের জন্য কিছু নেয়নি, কিন্তু অনেক বড় শপিং মলে যখন দিঘি বিল পে করছিল, রাজদীপ সুযোগ বুঝে দিঘির জন্য ছোট একটা গিফট কিনে নিয়েছে। রাজ জানে না কখনো দেওয়া হবে নাকি, জানে না কখনো সুযোগ হবে নাকি, তাও কিনে নিল। দিঘির কেনা একটা ড্রেস রাজদীপ পরে আছে, গলার উপর পর্যন্ত ফুল হাতা টি শার্ট, তার উপরে ব্ল্যাক কোট, একদম প্রভাবশালী ইয়ং ম্যান মনে হচ্ছে রাজদীপকে। দিঘি নিজের প্রেমিক পুরুষটির দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলো, তাও মন ভরল না। সে মন থেকে চায় তাদের যাতে বারবার দেখা হোক, বারবার একে অপরের সাথে মিশে গিয়ে একাকার হয়ে যাক। রাজদীপের শরীরে আঁচ পড়ার আগে দিঘির শরীর ক্ষতবিক্ষত হোক। সে কখনোই নিজের ভালোবাসাকে মৃত্যুর দিকে কল্পনা করতে পারবে না। রাজদীপের শেষ দিন দেখার আগে যেন তার জীবনের সময়সীমা শেষ হয়ে যাক। একটা মেয়ের ভালোবাসা কতটা গভীর হলে সে এমন চরম ইচ্ছার কোথাও স্বীকার করতে পারে। এমন ভালোবাসা যে নিজের অস্তিত্ব মুছে ফেলার মধ্যেও খুঁজে পায় পূর্ণতা। দুজনে একটা রিকশা ভাড়া করলো। চট্টগ্রামের রাস্তায় ছোটখাটো একটা রিকশা ট্যুর দেওয়ার ইচ্ছে হলো দিঘির। তাই রাজদীপ ও মেয়েটাকে সাই দিতে রিকশা ভাড়া করলো। বেশ খানিকক্ষণ ফুরফুরে বাতাসের সাথে তাল মিলিয়ে সুন্দর কংক্রিটের রাস্তা দিয়ে রিকশা চলে যেতে লাগলো। স্নিগ্ধ আবহাওয়ার মাঝে দিঘি আবারও চিন্তায় হারিয়ে গেল, যার উত্তর শুধু রাজদীপই জানে। সে চিন্তায় চিন্তায় জিজ্ঞেস করে ফেলল, চট্টগ্রামের পর তোমার গন্তব্য কোথায় হতে পারে রাজদীপ? জানি না, যেখানে মন চায়। অদ্ভুত। আচ্ছা এটা তো বলো, তুমি অন্য জায়গায় গিয়ে কি করো আসলে? মানে কোথায় থাকো? কি কাজ করো? খাওয়া দাওয়া কিভাবে করো? তোমার কাছে কি সব সময় এত টাকা পয়সা থাকে? না, টাকা পয়সা যতটুকু যা থাকে সব যাওয়া আসাতেই চলে যায়। আর অন্য স্থানে গিয়ে আমার যেটা ভালো লাগে আমি করি, নুরিগঞ্জে যেমন করতাম, ঢাকার বস্তিতে যেমন করেছিলাম, সেরকমই করে থাকি সব জায়গায়। অর্থাৎ তুমি মানুষের সাহায্য করো যেমনটা ঢাকার বস্তিতে দেখেছিলাম। খুব। এছাড়া অন্যায়ের প্রতিবাদ করাও আমার একটি কাজের মধ্যে পড়ে। কোনো খারাপ কাজ হতে দেখতে পেলে আমি থেমে থাকতে পারি না, যদি কথাবার্তায় সমস্যার সমাধান না হয়, তাহলে অন্য পথ অবলম্বন করতেই হয়। দিঘি চমকে উঠে আর কাঁপা কাঁপা গলায় বলল, মানে তুমি এখানেও খুন? হু। রাজদীপ সামনের দিকে জ্বলন্ত দৃষ্টি স্থির রেখে উত্তর দিল, কিন্তু এটা তো ঠিক নয়। মেরে ফেলা কোন সমস্যার সমাধান নয়। জানি। এরকম করতে থাকলে তোমাকে পুলিশেরা আরো বেশি করে ধরে ফেলবে, রাজদীপ। আইন সব সময় মানুষের সকল অধিকার বা সুরক্ষা নিশ্চিত করতে পারে না, ফুলটুসি। অনেক সময় আইন টাকার কাছে অসহায় হয়ে পড়ে। যে যত বেশি ঘুষ দিতে পারে, আইনের ভারসাম্য তার দিকেই ঝুঁকে যায়। আইন যদি সত্যি সব সাধারণ মানুষের জন্য কাজ করত, তবে আমরা আজ এর প্রকৃত উদাহরণ দেখতে পেতাম। আমাদের রেশমিকেও এমন নির্মম পরিস্থিতি সহ্য করতে হতো না। আর আমাকেও সেই 7 জন ছেলের জীবন নিতে হতো না। রেশমি, রাজদীপের আদরের বোন, যে বোনকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করার জন্য রাজদীপকে সবকিছু বিসর্জন দিয়ে দূরে চলে যেতে হয়েছিল, সেই মেয়েটি আজ অনেক বড় হয়ে গেছে। ঢাকার সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়, যেখানে রেশমিকে জীবনের চরম মূল্য দিতে হয়েছিল, যেখানে তার শরীর আর মানসম্মানে লেগেছিল কলঙ্কের দাগ, যেখান থেকে শুরু হয়েছিল সকল সর্বনাশের সূচনা, সেই একই বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা শেষ করেছে রেশমি। জীবনের ঘাত প্রতিঘাতকে শক্তি বানিয়ে নিজের স্বপ্ন পূরণের পথে এগোনোর জন্য সে নুরিগঞ্জে ফিরে আসে আর এখানে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করছে। রেশমির জীবনের মূল উদ্দেশ্য এখন একটাই, নিজের ভাই রাজদীপকে সমস্ত অপরাধের দায়ে থেকে রক্ষা করা। সেই সরল, ভঙ্গুর রেশমি আজ আর নেই, তার জায়গায় দাঁড়িয়েছে এক অটল, শক্ত মানসিকতার মানুষ। দিঘির সান্নিধ্যে থেকে রেশমি ধীরে ধীরে নিজেকে নতুন করে গড়ে তুলেছে। জীবনের কঠিন বাস্তবতা তাকে শিখিয়েছে কিভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হয়, কিভাবে লড়াই করে নিজের এবং প্রিয়জনের অধিকার রক্ষা করতে হয়। দিঘির সাহস আর দৃঢ়তা যেন রেশমির ভেতরের ঘুমিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তুলেছে, তাকে তৈরি করেছে এক শক্তিশালী যোদ্ধায়। তার হাঁটা চলায় এখন রাজদীপের মতো দাপট লক্ষ্য করা যায়, তার কথাবার্তা এতই প্রকট হয় যে সামনের মানুষটি দ্বিতীয় কোনো কথা রাখার সুযোগ পায় না। চোখে সানগ্লাস জড়ানো রেশমি আত্মবিশ্বাসী ভঙ্গিতে স্কুটি চালিয়ে নিজের বাসার সামনে এসে থামল। শরীরে আইনের কালো পর্দা জড়ানো যাকে সে শুধু শরীরের সাথে নয়, জীবনের সাথে জড়িয়ে নিয়েছে। আর তার ভেতরের দিঘির তৈরি ডিজাইনকৃত স্বাচ্ছন্দ্যময় পোশাক।
রেশমি মুখে অল্প হাসি টেনে স্কুটিটা গ্যারেজে পার্ক করে আসলো। নিচ থেকেই আকাশকে নিজেদের ফ্ল্যাটের বারান্দায় দেখা যাচ্ছিল, তবে পাশে দীপেশকে দেখে মেয়েটার মাথায় একটা কথা খেলে গেল। রেশমি সিঁড়ি বেয়ে নিজেদের ফ্ল্যাটে উঠে এসেছে, বাবাকে উপেক্ষা করে বারান্দার দিকে চলে গেল। আকাশ আর দীপেশ দুজনে নিজেদের কথাবার্তায় ব্যস্ত ছিল। রেশমি সেখানে উপস্থিত হয়ে বলে ওঠে, দীপেশ ভাই, একটা কথা ছিল। হঠাৎ রেশমির গলা কানের আসতেই দুজনে হতচকিত হয়ে পেছনে দৃষ্টি ফেলে। দীপেশ উত্তর করে, কি কথা রেশমি? মিস্টার সোহান মল্লিক আজ কারাগার থেকে মুক্তি পেয়েছেন, নিউজপেপারে ছাপিয়েছে বিষয়টা, খবরের ব্রেকিং নিউজেও শোনাচ্ছে। কিন্তু আমার মনে হয় এতদিন পর বের হয়ে উনি শান্ত থাকবেন না। আপনার কাছে উনার ব্যবসা সম্পর্কিত পেপারগুলো আছে না? দিতে পারবেন আমাকে? দীপেশ চিন্তিত হয়ে বলল, হ্যাঁ, আছে। আমি উনার বিজনেস সম্পর্কে স্টাডি করার জন্য সব কাগজপত্র বাসায় নিয়ে গিয়েছিলাম, এখনো আছে আমার কাছে। ওকে, গুড। আমার কাছে সেগুলো পাঠিয়ে দিন। যদি উনি আবারও আমাদের কারো ক্ষতি করতে চায় তাহলে সেগুলো অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবো। দীপেশ মাথা নাড়ল। আকাশ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রেশমিকে উদ্দেশ্য করে বলল, তোর কাজ শেষ? না, আবার যেতে হবে। মনি হাঁটতে হাঁটতে বারান্দার দিকে আসছিল। আকাশ বিষয়টা দেখে খপ করে রেশমির হাত ধরে টেনে বারান্দা থেকে অন্য রুমে নিয়ে গেল। মনি ওদের দুজনের কাণ্ড দেখে চোখ মুখ কুঁচকে ফেলল, কিন্তু সামনে আবার দীপেশকে দেখে অপ্রস্তুত বোধ করল। দীপেশও হঠাৎ চমকে উঠল, হাত নাড়িয়ে হাই দিল। মনি হাসার চেষ্টা করে এগিয়ে গেল। দীপেশ জিজ্ঞেস করল, সূর্য কি করছে? খুব ক্লান্ত ছিল, ঘুমিয়ে পড়েছে। আপনি কিছু খেয়ে নিন আসুন। না, সবাই একসাথে খাবো। আমাদের খেতে খেতে বিকাল হয়ে যায়। এর চেয়ে আপনি আসুন। দীপেশ কিছু বলল না, নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। তখনকার আকাশের কথাটা এখনো মাথায় ঘুরছে, সে মনির দিকে ঠিকমতো দৃষ্টি ফেরাল। টানা টানা চোখ, চোখের কোণে ছোট্ট কালো তিল স্পষ্ট লক্ষণীয়, শ্যামলা মুখশ্রী মেয়েটার সৌন্দর্যকে আরো ছাপিয়ে তুলেছে। পরনে বাসার সালোয়ার কামিজ, গলায় থেকে ঢুকে ওড়না দেওয়া। মনি দীপেশের চাহনিতে বিরক্ত হলো, কিছু না বলেই চলে যাচ্ছিল, কেমন যেন অস্বস্তি হচ্ছিল। দীপেশ দ্রুত বলল, আপনি এখন কলেজে পড়ছেন তাই না? মনি দাঁড়িয়ে পড়ল, আবারও দীপেশের দিকে ফিরে বলল, হ্যাঁ কেন? এমনি, আবু শুনলাম আপনার কেউ নেই, তাই খারাপ লাগলো। মনি কিছুক্ষণ থেমে বোঝার চেষ্টা করল দীপেশের কথা। তারপর বলল, কোথায় কেউ নেই? এই বাড়িতে সবাই আমার মানুষ, সবাই আমাকে ভালোবাসে, তাহলে কিভাবে আমার কেউ নেই? আপনার নিজের মানুষদের কথা বলছি, মা বাবা, বোন। ওহ, সেগুলো পুরনো কথা। তারা সবসময় আমার পাশে আছেন, না হলে আমি এত ভালো থাকতে পারতাম না আর না এত সুন্দর একটা পরিবার পেতাম। মনি মুচকি হেসে উত্তর দিল। দীপেশ মাথা নাড়িয়ে বলল, তা ঠিক বলেছেন। মনি তারপর নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। দীপেশ হঠাৎ বলে উঠল, আমার আরেক নাম হৃদ। ইউ ক্যান কল মি হৃদ। মনি বিস্ময়ের সাথে হা করে তাকিয়ে বলল, ওয়াও, বেশ সুন্দর নাম তো। আপনার নাম হৃদ আর দিদির নাম দিঘি। খুব মিলেছে তো। কিন্তু হঠাৎ একথা আমাকে কেন জানালেন? মন চেয়েছে বলে। দীপেশ মুচকি হেসে মনির দিকে দৃষ্টি ফেরালো। পরে আবারও বলল, দীপেশ নামটা সোহান মল্লিক দিয়েছিলেন, হৃদ নামটা দাদুজান ভালোবেসে দিয়েছে। মা চলে যাওয়ার পর একমাত্র দাদুজানই ছিল আমাকে এত ভালোবাসা দিয়েছে। তার জন্য আমি এখন সুস্থ, স্বাভাবিক একটা জীবন যাপিত করছি, না হলে আজ আমার অবস্থা সূর্যের মতো হতো। আমি যখন দিঘির দ্বিতীয় মায়ের বাসায় যাই, ছেলেটা হাত পা ছড়িয়ে কান্নাকাটি করছিল। মা বলে চিৎকার করছিল, ছেলেটাকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছিল। আমার মায়ের হঠাৎ করে চলে যাওয়া আমার সম্পূর্ণ দুনিয়া থামিয়ে দিয়েছিল। আমি ছোট বয়সেই হুট করে যেন বড় হয়ে গিয়েছিলাম। দাদুজান যাওয়ার পর আমার জীবন সম্পূর্ণ একাকিত্বে ভরে গেছে, তবুও বিজনেসে বেশ ভালো সময় কাটে। তারপর ও বলবো আমার শেষ সময়ে, আমার মৃত্যুর সময় কেউ কষ্ট পাবে না, যারা কষ্ট পাওয়ার তারা চলে গেছে, যারা কাদার ছিল তারা দূরে চলে গেছে। আমার জীবনের অন্তিম সময়ে যখন মৃত্যু দরজায় ঠকঠক করবে, তখন হয়তো এমন একটি মানুষকে খুঁজে পাবো না যে হয়তো চাইবে আমি আরো একদিন বাঁচি, আরো একদিন তার সাথে কাটাই, এই সুন্দর পৃথিবীতে নিজের অদ্ভুত অদ্ভুত কথা শুনিয়ে তার একাংশ পাগল করে ফেলি। মনি দীপেশের কথায় স্তম্ভিত হয়ে গেল। তার দৃষ্টি স্থির হয়ে আছে সামনের মানুষটির দিকে। লোকটা হঠাৎ এত গভীর থেকে গভীরতর কথা বলছে যে তা বোঝা কঠিন হয়ে পড়েছে মনির কাছে। মনি কিছুক্ষণ থেমে হাসার চেষ্টা করল, হাত নাড়িয়ে বলল, কি যাতা বলছেন? দিদি আছেন না আপনার জন্য? তাছাড়া আমাদের সবার আপন আপনি।
বেশি ভাববেন না এসব, বেশি ভাবলে বেশি খারাপ লাগে। দিঘির সাথে ছোটবেলা থেকে বন্ডিংটা ভালো হলে এখন সবকিছু স্বাভাবিক মনে হতো। তারপরও আমি জানি দিঘি কষ্ট পাবে। তারপরও তারপরও কি? না, কিছু না। ঠিক আছে, আপনি থাকুন, আমি আসছি। পরে কথা হবে। ঠিক আছে। দীপেশ আবার চিন্তা করতে করতে ভাবনায় হারিয়ে গেল। রেশমি ক্ষিপ্ত হয়ে আছে আকাশের উপর। প্রথমত তাকে টেনে হিঁচড়ে নিয়ে আসা হয়েছে, তার উপর আকাশ তাকে রুমে এনে জড়িয়ে ধরে রেখেছে কতক্ষণ ধরে। ধাক্কা দিয়ে রেশমি বলল, ছাড়ো, কেউ দেখে ফেলবে তো। আকাশ ভ্রু কুঁচকে বলল, ফোন ধরিস না কেন? রেশমি একগাল বিরক্তি নিয়ে উত্তর দিল, ফোন সাইলেন্ট ছিল। আমি কেসে ব্যস্ত ছিলাম। আকাশ মৃদু গলা চড়িয়ে বলল, বলিনি যে সাথে সাথে ধরতে না পারলে একটু পরে কল করতে? আমি তো অপেক্ষায় থাকি নাকি? একটা মাত্র গার্লফ্রেন্ড আমার। কত সাধনার পর পেয়েছি তোকে। সেটা তো আর বুঝবি না। রেশমি হেসে বলল, আহ ধম, ছাড়ো আমাকে, খাওয়া দাওয়া করব। আবার যেতে হবে, কাজ পড়ে আছে। আকাশ তার হাত একটু আলগা করল, কিন্তু তবুও যেন রেশমিকে ছাড়তে চায় না। রেশমি ছেলেটার পাগলামি দেখে মৃদু হাসল। সে আকাশের কানের কাছে এসে ফিসফিসিয়ে বলল, টি আমু। শব্দটা আকাশের কানে পৌঁছাতেই শরীর জুড়ে শিহরণ খেলে গেল। দূরে সরে চোখ পিটপিট করতে লাগলো আকাশ। তার হলুদ শ্যামলা চেহারা অল্প স্বল্প লাল হয়েছে। রেশমির চোখে দৃষ্টি স্থির রেখে বলল, এর অর্থ কি? নিশ্চয়ই অন্য ভাষায় বললি। কোন ভাষা এটা? বুঝে নিও। বাই। রেশমি হাত ছাড়িয়ে ছুট লাগায়। আকাশ ভ্রু কুঞ্চিত করে মাথা চুলকাতে থাকে। বারবার শব্দটা মনে মনে আওড়াতে থাকে। তোমার নাম রাজদীপ কেন রাখা হয়েছে? কারণ সবাই মনে করেছিল আমার জন্মই হয়েছে এক রাজ্যের রাজত্ব করার জন্য। যেদিন আমি জন্মাই, মা বলেছিলেন আমার চোখে ছিল অদ্ভুত এক তেজ। সেই দিন চারপাশে চলছিল ধ্বংসলীলা। দুর্বৃত্তরা আক্রমণ করেছিল গ্রামে, কিন্তু আমি কাঁদিনি, শান্ত ছিলাম, স্থির ছিলাম। আমার নামের দ্বীপ অংশ রাখা হয়েছে এই কারণেই। দ্বীপ মানে এমন এক ভূমি যা চারপাশে জল দিয়ে ঘেরা, তবু নিজের অস্তিত্বে অটুট। আমি যেন সেই দ্বীপের মতো সব প্রতিকূলতার মাঝে থেকেও নিজের অবস্থান বজায় রাখি, নিজেকে হারাই না। তাই আমার নাম রাজদীপ। দিঘি অল্প হাসল। দেখতে দেখতে আকাশের সন্ধ্যা নেমেছে। দুজনে এক রেস্তোরাঁয় খাওয়া দাওয়া সম্পন্ন করেছিল। এছাড়া কত কথা, কত প্রশ্ন, কত গল্প যে একসাথে জুড়ে দিয়েছিল তার ইয়ত্তা নেই। হাঁটতে হাঁটতে তারা একটা পার্কে এসে বসেছে। রাজদীপ জিজ্ঞেস করল, আর কি করবে? কিছু না, চুপচাপ বসে থাকবো। ঠিক আছে। কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর রাজদীপ, যদি কখনো সব ঝামেলা মিটে যায়, তুমি আবারও তোমার শহরে ফিরতে পারো, তাহলে কি করবে? তোমাকে এক্ষুনি শক্ত করে জড়িয়ে ধরব। দিঘি দ্রুতগতিতে চোখ ঘুরিয়ে রাজদীপের দিকে তাকালো। ছেলেটার চোখে মুখে দুষ্টু হাসি। দিঘি কপাল চাপড়ে বলল, সেটা বলিনি, বলতে চেয়েছি তুমি কি আবারও শহরের নেতা হয়ে থাকবে? না, আমি ঘরে বসে তোমার হাসবেন্ড হয়ে থাকতে চাই। তুমি রোজগার করবে, আমি আরামে বসে খাবো। রাতে তোমায় জড়িয়ে ধরে ঘুমাবো, সকালে ছাড়তে চাইবো না। তুমি কাজে যেতে দেরি করবে। নিজের সব, দেরি করলে কি আর হবে? কয়েক মাস পর আমাদের একটা বাচ্চা হবে। তুমি কাজ করবে, আর আমি বাচ্চাটাকে বড় করে তুলব। সারা ভালোবাসা উজাড় করে দেব তার জন্য। আর আমি একটা মেয়ে চাই। তোমার মতো, তোমার চোখমুখের আদলে, তোমার অ্যাডভান্স ভাষণ। মেয়েটার নাম রাখবো নদী। আমি দ্বীপ, তুমি দিঘি, আর আমাদের ছোট্ট অংশ হবে নদী। আমি আমার জীবনের সকল সুখ ওর নাম করে দিব। এরকম একটা ফুটফুটে নদী চাই আমার, বুঝলে? দিঘির দুনিয়া যেন সেদিকেই থমকে দাঁড়ালো। রাজদীপের কথাগুলো কোনো গানের সুর হয়ে দিঘির শরীরে প্রবেশ করলো। অজানা শিহরণ খেলে গেল শরীর জুড়ে। রাজদীপ হঠাৎ অন্য প্রশ্নের উত্তর এভাবে দেবে বুঝতে পারেনি মেয়েটা। ছেলেটা তাদের দুজনের ভবিষ্যৎ পরিকল্পনা করে ফেলেছে। শুধু তাই নয়, তাদের অংশের নামটাও ঠিক করে ফেলেছে। এই চাওয়া, এই স্বপ্ন যেন বিশুদ্ধ, পবিত্র। কিন্তু হায়, পূরণ হবার নয়। রাজদীপ দিঘির চুপ করে থাকা দেখে মেয়েটাকে কাছে টেনে নিল। বেশ খানিক মানুষের উপস্থিতি সত্ত্বেও মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরল। আজ কোনো দ্বিধা নেই, নিজের বউকে জড়িয়ে ধরার মধ্যে আবার কিসের দ্বিধা? দিঘি নিঃশব্দে রাজদীপকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। ভবিষ্যতের কথা ভাবা আজ সেখানেই বন্ধ করে দিল। রাজদীপ বলল, আমি যদি আবারও সুস্থ জীবন কাটানোর সুযোগ পাই, তাহলে দ্বিতীয়বার শহরের নেতা হতে চাইব না। সাধারণ কোনো চাকরি করব, অথবা নিজের ইচ্ছে পূরণ করব, যেটা করতে চেয়েও করা হয়নি সেটা করব। তার থেকেও বেশি আমি তোমার সাথে জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত কাটাতে চাইব।
এই যেমন আজ তুমি এত সুন্দর একটা প্রস্তাব রেখেছ। সত্যি তো, আমরা জানি না আবার কবে মোলাকাত হবে, তার জন্য এই একটা দিন আমাদের পরের দিন সুস্থভাবে বেঁচে থাকার হিম্মত যোগাবে। দিঘি রাজদীপের পিঠে হাত বুলিয়ে সাইদ জানালো, যেন মনের গভীর থেকে তার সঙ্গীর সমস্ত ইচ্ছে আর স্বপ্নে সে নিজের অস্তিত্ব জুড়ে দিতে চায়। দেখতে দেখতে সন্ধ্যার আলো মিলিয়ে গিয়ে রাতের কালো চাদর নেমে এলো। পার্কের কর্মীরা এসে জানিয়ে দিল, আজকের জন্য পার্ক বন্ধ করে দেওয়া হবে। রাজদীপ শান্তভাবে উঠে দাঁড়ালো, দিঘির হাত ধরে তাকে নিয়ে ধীর পায়ে মিস্টার দেবকুমারের বাড়ির দিকে রওনা দিল। অন্ধকার কংক্রিটের সরু রাস্তা। ধীরে ধীরে সব নীরব হয়ে পড়েছে। মাঝে মধ্যে কোনো সুদূর আকাশ থেকে এক অজানা পাখির আওয়াজ শোনা যাচ্ছে, মনে হচ্ছে কোনো ঘন বিপদের পূর্বাভাস দিয়ে যাচ্ছে পাখিটা। একটা দুইটা হুশ করে চলে যাওয়া 4 চাকার যানবাহন, নিভু নিভু বাল্বের আলো, আর সেই সাথে সরু রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এক দম্পতি। একে অপরের সাথে হাত মিলিত, সম্পূর্ণ নির্ভয়, নির্দ্বিধায় সামনের পথ পাড়ি দিচ্ছে দুজনে। কিন্তু হঠাৎ একটা বুলেটের আওয়াজ আর নিভু নিভু বাল্বটির কাঙ্ক্ষিত বিস্ফোরণ দুজনকে অবাক করে দিল। রাজদীপ তার গাঢ় বাদামি দৃষ্টি বাল্বের দিকে ফেলল, তারপর সামনে দিঘিকে নিজের পেছনে লুকিয়ে ফেলল। সামনে দিয়ে আসছে বড় ঝড়। গোনায় 15-18 জন মানুষ হবে, হাতে তাদের ধারালো অস্ত্র। দিঘি ভয়ার্ত দৃষ্টিতে রাজদীপের দিকে তাকালো। যথেষ্ট কম আওয়াজে ডাকল তার প্রিয় মানুষটিকে। রাজদীপ, ফুলটুসি, পালিয়ে যাও। ভোরের স্বপ্ন কি কখনো সত্যি হয়? কয়েক বছর আগে দিঘি এক ভোরে অদ্ভুত স্বপ্ন দেখেছিল। আজ যেন সেই স্বপ্নই অজান্তে বাস্তবের রূপ নিচ্ছে। পার্থক্য শুধু একটাই, তখন দিঘির রাজদীপকে চিনত না, আর আজ সেই মানুষটিই তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। সেই দিনের স্বপ্নের কথা দিঘির আর মনে নেই। এটাই স্বাভাবিক, এত পুরনো স্বপ্নকেই বা মনে রাখে। তবে সেদিনের সকালে রাজদীপের সাথে প্রথম দেখা হওয়ার মুহূর্তটা এখনো স্পষ্ট তার স্মৃতিতে। সময় কত দ্রুত এগিয়ে যায়, তাই না? ঘন অন্ধকার জঙ্গলে সারি সারি গাছের মাঝের দিকেই অবাধে দৌড়াচ্ছে। তার পিছু নিয়েছে 3 জনের মতো লোক, একজনের হাতে বড় ছুরি, আরেকজনের হাতে পিস্তল। 3 নম্বর জনেরটা দেখার সুযোগ হয়নি দিঘির। ভাগ্যিস শপিং মলে গিয়ে ড্রেস চেঞ্জ করেছিল সে, না হলে গাউন পরে দৌড়ানো অসম্ভব একটা ব্যাপার। কেডস জুতো পাতায় পরে মরমর আওয়াজে চারদিক কোলাহল পূর্ণ হয়ে উঠেছে, আর 3 জন লোকের পায়ের শব্দ পরিবেশটাকে আরো ভয়াবহ করে তুলছে। দিঘি ভয় পাচ্ছে নিজের জন্য নয়, ভয় হচ্ছে রাজদীপের জন্য। রাজদীপ ঠিক এই মুহূর্তে 12-13 জনের সাথে লড়াই করছে, একা। দিঘির পেছনের লোকগুলোকে ধাওয়া করতে দেখে সে জঙ্গলের এই পথেও ছুটে এসেছে। বেশ দূর থেকে রাজদীপের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। জনমানবহীন এলাকা, দূরদূরান্তের ঘন জঙ্গলে একটা ছোট ঘরও চোখে পড়ে না, শুধু সারি সারি গাছ আর গাছ, তার মাঝে চলছে তাণ্ডবলীলা। দিঘি পেছনে থাকা লোকদের অবস্থান বোঝার জন্য দৃষ্টি ঘোরালো, কিন্তু দুর্ভাগ্যবশত সামনে গাছের এক শিখরের সাথে হোঁচট খেল আর হুমড়ি খেয়ে পড়ে গেল সে। মুখে গালের বাদিকের অংশ কোনো গাছের গুড়ির সাথে ঘষা খেয়ে ছিলে গেল, পা মুচকে গেল দিঘির। চিৎকার করে আওয়াজ করল সে। বেশ খানিক দূরে অবস্থান করার রাজদীপের কানে গেল সেই শব্দ। রাজদীপ হুঙ্কার দিয়ে মেয়েটাকে ডাকল, কিন্তু এগিয়ে যেতে পারল না সম্মুখে। রাজের সামনে হিংস্র দানবেরা ঘোরাফেরা করছে, হাতে তাদের বড় বড় অস্ত্র। তাদেরকে ঠেকানোর দায় হয়ে পড়েছে রাজদীপের। দিঘি গাছ ধরে বসা থেকে উঠার চেষ্টা করল, একটা গাছের পেছনে সে প্রাণ বাঁচিয়ে আশ্রয় নিল। লোকগুলোকে ছুটে এসে দিঘিকে খুঁজতে লাগলো, তাদের ধূপধাপ আওয়াজ কানে স্পষ্টত বেজে যাচ্ছে। গলা শুকিয়ে এল দিঘির। ধীর পায়ে মনে বল নিয়ে উঠে দাঁড়িয়ে পেছনে ঘুরতেই কেউ একজন তার চুলের মুঠি টেনে ধরল। দিঘি, রাজদীপ, বলে চিৎকার করে উঠল। চারিদিকে প্রতিধ্বনিত হলো সেই শব্দ। লোকটা দিঘির খোলা কালি চুলের মুঠি ধরে টানতে টানতে সামনে নিয়ে যাচ্ছে। দিঘি লোকটার হাতে মারতে মারতে বলতে লাগলো, ছাড়ুন আমাকে। হিংস্র লোকটা ঘন জঙ্গলের ফাঁকা স্থানে এসে দিঘির মুঠি ছেড়ে দিয়ে তাকে ধাক্কা দিল। দিঘি ছিটকে পড়ল কিছু দূরে। শরীর করমর করে উঠল ব্যথায়, পা নাড়ানো যাচ্ছে না। কিছু সময়ের মধ্যে বাকি 2 জন লোকও উপস্থিত হলো। দিঘি কঠিন চোখে সকলের দিকে তাকিয়ে বলল, কি সমস্যা আপনাদের? এভাবে মারছেন কেন? শালি, তুই রাজদীপের বউ না? এখন আমাদের থেকে কে বাঁচাবে তোকে? একজন লোক হিংস্র হাসি দিয়ে কথাগুলো বলে উঠল। দিঘি অনেক কষ্টে উঠে দাঁড়ালো, তারপর শরীর ঝাঁকুনি দিয়ে কিছুক্ষণ নিজেকে শান্ত করল, হাত দিয়ে ইশারা করে বলল, আয় দেখি তোদের সাথে পারি কিনা। 3 জন লোক হো হো করে হেসে ফেলল, হুঙ্কার ছেড়ে বলল, এই মেয়ে আমাদের মারবে। আচ্ছা দেখি কি করতে পারিস তুই। কতটুকু তোর শক্তি? একজন লোক দিঘির দিকে আক্রমণের উদ্দেশ্যে এগিয়ে এলো।
দিঘি চুপচাপ নিজেকে প্রস্তুত করল, তার চোখে ভয় নয়, বরং অদম্য সাহস। ক্যারাটে ট্রিক্স কাজে লাগিয়ে দ্রুত একটি লাফ দিল আর ঠিক এমন জায়গায় আঘাত করল যেখানে ব্যথা সবচেয়ে বেশি অনুভূত হয়। লোকটি চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। দিঘির ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল, আর চারপাশের পরিবেশ মুহূর্তের জন্য থমকে দাঁড়াল। দিঘি বাঁকা হেসে একদম শ্বাস ছাড়ল। এর মধ্যে দ্বিতীয় লোকটি ছুরি হাতে তার দিকে ঝাঁপিয়ে পড়ল। লোকটির আক্রমণ সামলাতেই হিমশিম খেতে হলো দিঘিকে। একসময় সুযোগ বুঝে নিজের কেটস পরা পা দিয়ে প্রচণ্ড জোরে লোকটার পেটে লাথি মারল। লোকটা কাতরাতে কাতরাতে পেছনের দিকে হোঁচট খেল। তারপর আরেকজন লোক কাছে আসলে তাকে শরীরের জোর ব্যবহার করে উল্টো টপকে দিল দিঘি। অতঃপর এক মুহূর্ত সময় ব্যয় না করে আবারও ছুটতে লাগলো, কিন্তু তা বেশিক্ষণ সম্ভব হলো না। প্রথম ব্যক্তিটি ছুটে এসে দিঘির পেছনের দিকে ছুরি দিয়ে দুই গাই বসিয়ে দিল, যেন একটা মেয়ের কাছে হেরে যাওয়ার প্রতিশোধ পূরণ করল। গাই দুটো কোমরে দেওয়া হয়েছে, দিঘি সেখানটায় হাত চেপে ধরে আর আহুচ্চারণ করে মাটিতে লুটিয়ে পড়ে। একটা লোক এসে দিঘির হাতের কবজিতে পা দিয়ে চাপ দিয়ে বলল, মেয়ে মানুষের বেশি বাড়লে এমনি হয়। রাজদীপের বউ, তার মতো তেজ তো দেখাবেই। আরেকজন বলল, ভাই হটমাল, একে নিয়ে মজা নিলে কেমন হয়। দূর থেকে রাজদীপের আগুনের ঝলসে যাওয়া স্বর শোনা গেল। সে চিৎকার করে বলল, কেউ যদি ওর শরীরে একটা স্পর্শ করেছে, তার হাত কেটে ফেলবো আমি। দিঘির হাতের কবজি থেকে পা সরিয়ে ফেলল লোকটা। আরেকজন লোক তাকে বলল, সরিয়ে ফেলেছিস কেন? ভয়ে পাস নাকি? কিচ্ছু করতে পারবে না রাজদীপ। মেয়েটার সকল অঙ্গে হাত দে, দেখি কি করে শয়তানটা। লোকটা দিঘির শরীরে স্পর্শ করার জন্য হাত বাড়াতে নিলে দূর থেকে একটা চিকন ছুরি তেড়ে এসে তার হাতের মধ্যিখান বিদ্ধ করে ফেলল গাছের সাথে। চিৎকার করে উঠল লোকটা। দিঘির তখনও জ্ঞান ছিল। সে স্মিত হেসে রাজদীপের দিকে তাকালো। ছেলেটার তেজ দেখল, গার বাদামি মনির মধ্যে দূর হতেই আগুন লক্ষ্য করল। দিঘির শরীরে আঘাত পেতে দেখে ছেলেটা কেমন পাগল হয়ে উঠেছে তা সবই দেখতে পেল। সামনে যাকেই পাচ্ছে প্রচণ্ড আঘাতে তাদের মেরে ফেলা দেখল। কেউ দিঘির শরীরে হাত দিতে গেলে তার হাত কেটে ফেলতেও দেখল দিঘি। দেখতে দেখতে ভাবল, রাজদীপ এই জীবনে সত্যি একটা বড় অপরাধ করেছে। সে দিঘিকে ভালোবেসেছে। রাজদীপ তার থেকেও অনেক বড় একটা অন্যায় করেছে, দিঘির সাথে নিজেকে জড়িয়ে ফেলেছে। দিঘির জন্যই তো আবারও লাল রক্তে হাত রাঙাতে হচ্ছে রাজদীপকে। দিঘি চোখ বন্ধ করে মৃদু হাসি হেসে পুরনো সে সকালে ফিরে গেল, যে সকালে তাদের দুজনের চোখ একে অপরের দেখা পেয়েছিল। সন্দিহান আশঙ্কাজনক ভবিষ্যতের কথা না জানা সত্ত্বেও একে অপরের সাথে কাকতালীয়ভাবে মিলে গিয়েছিল তারা দুজন। দিঘি বারবার ঘুরে ফিরে সেদিনে ফিরে যেতে চায় আর রাজদীপের করা বড় অপরাধের ভাগীদার হতে চায়। আবারও প্রথম থেকে ছেলেটার সাথে অনেক অনেক সময় কাটাতে চায়, যদি বাস্তবে আর কখনো সময় কাটানো সম্ভব না হয় তখন। দিঘির শরীর থেকে প্রচুর রক্ত ঝরছে। রাজদীপ সকলকে শেষ করে দৌড়ে আসলো ফুলটুসির কাছে। চিৎকার করে দিঘিকে ডাকতে লাগলো, কিন্তু মেয়েটা উঠল না। দিঘি তো প্রথম দিনের সময়ে হারিয়ে গেছে, উঠবে কি করে। এইবার দিঘি জানে রাজদীপের সাথে তার ভবিষ্যৎ কি, তাই ছেলেটাকে আর কষ্ট দেবে না, আগলে রাখবে, দূরে যেতে দেবে না, কাছে টেনে আজীবন শরীরের সাথে মিশিয়ে রাখবে। কে জানে যদি দ্বিতীয়বার সেই সুযোগ না পাওয়া যায়। দিঘির লাইভ ভিডিও দেখেছিস রেহান? মধ্যরাতে ফোন করে এসব জিজ্ঞেস করা পাগলামির মধ্যে পড়ে উর্মি। উর্মি অবাধ্য আচরণ করছে। মুখ ফুলিয়ে বলল, সত্যি করে বল, তুই এখনো দিঘিকে পছন্দ করিস তাই না? আরে না ভাই, কি জ্বালায় পড়লাম। কালকে দেখা হলে মনে করিস এই কথাগুলো? কি? কেন? কানের নিচে 2-3টা থাপ্পড় লাগাবো, শাকচুন্নি। আহ, তুই আমাকে শাকচুন্নি বললি? দিঘিকে তো জীবনে বলিসনি। আমি শাকচুন্নির মতো দেখতে? হ্যাঁ হ্যাঁ, তুই শাকচুন্নি পেতনির রাম্মা। এজন্যই ডাকছি। হয়েছে রেহান, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। অদ্ভুত। আমি কি বাড়াবাড়ি করলাম? তুই নিজে কত টক্সিক জানিস সেটা। উর্মি মুখ ফুলিয়ে চুপ করে রইল। তারপর কানের কাছ থেকে ফোন সরিয়ে কল কেটে দিল। রেহান দীর্ঘশ্বাস ফেলল। সে জানে উর্মি এখন কি করতে পারে। মেয়েটা পুরোই পাগল, শুধু শুধুই আগের দিনগুলো মনে করে কষ্ট পায় আর কান্নাকাটি করে। রেহানও আগে কত অবুঝ ছিল, দিঘির জন্য কষ্ট পেত ঠিক আছে, কিন্তু উর্মিলার সামনে প্রকাশ করা, মেয়েটার সামনে কান্না করা একদম উচিত হয়নি। সেই পুরনো ব্যাপারগুলো টেনে নিয়ে এসে শোনায় রেহানকে আর কান্নাকাটি শুরু করে দেয় উর্মিলা। রেহান আবারও ফোন করল উর্মিকে, ভিডিও কল। উর্মিলা অলরেডি কান্নাকাটির পর্ব শুরু করে দিয়েছে। রেহানের ফোন দেখে বিস্মিত হলো, দ্রুত চোখ মুখ মুছে উঠে নিজেকে আয়নায় দেখে আসলো। না, চোখ মুখ লাল হয়ে আছে। রেহান কি বুঝে ফেলবে সে কান্না করেছে?
উর্মিলা নিজের চেহারা বারবার টিস্যু দিয়ে মুছে ভিডিও কলটা রিসিভ করলো। রেহানকে দেখা গেল না। দেখা গেল একটা ক্যানভাস। ক্যানভাসে আঁকা হয়েছে রঙিন পরিবেশ, সুন্দর গাছগাছড়া, সবুজ নয় কোনো কিছু, সব রঙিন। এত রঙিনের মাঝে রেহান আর উর্মির সরু পথে একসাথে হাঁটার চিত্র বেশি আকর্ষিত করছে। রেহান মেয়েটার হাত ধরার চেষ্টা করছে কিন্তু অস্বস্তির কারণে হচ্ছে না। উর্মিলা মুচকি হেসে রেহানের চোখের দিকে তাকিয়ে আছে। মেয়েটা যদি একবার ছেলেটার হাতে দৃষ্টি রাখত, তাহলে হয়তো বুঝতে পারত ছেলেটা তাকে আঁকড়ে ধরে রাখতে চাইছে। ছবিটা দেখে উর্মিলা মুখে হাত চেপে কেঁদে উঠল। রেহান ক্যামেরা নিজের দিকে ঘুরিয়ে বলল, এই ফাজিল, কাঁদছিস কেন? কালকে দেখা হলে সত্যি সত্যি থাপ্পড় লাগাবো। উর্মিলা দ্রুত থামল, তারপরও সম্পূর্ণ নয়। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে। রেহান ফিক করে হেসে বলল, শোন, দিঘিকে আমি ভালোবাসতাম, সেটা পুরনো কথা। এখন আমার মনে অন্য কারো বাস। এই ছবিতে যাকে দেখছিস সেই মেয়েটা। তাই এসব অহেতুক কথা ভেবে কষ্ট পাবি না বলে দিলাম। আচ্ছা এটা বল, আমার কি দিঘির সাথে অত দেখা হয়? শুধু ওর পেজটা দেখাশোনা করি, সেটা তো তুইও করিস বল। বন্ধুত্বের খাতিরে এইটুকু তো করাই যায়। তুই যদি বলিস সেটাও পছন্দ না, দিঘিকে বলে বাদ দিয়ে দেব আমি। কিন্তু তারপরও ভাই, এমন মরা কান্না কাঁদবি না। উর্মিলা ঠোঁট উল্টে বলল, আচ্ছা কাঁদবো না, ওর পেজ দেখাশোনা বাদ দেওয়ার দরকার নেই। এমনিতেই ওকে অনেক সামলাতে হচ্ছে। রাজদীপ ভাই যাওয়ার পর অনেক কঠোর হয়ে গেছে মেয়েটা। ঠিক। কিন্তু জানিস, আজ লাইভে দিঘিকে খুব প্রাণবন্ত লাগছিল। মনে হচ্ছিল মেয়েটা অনেক খুশি। মনে হচ্ছিল অনেক বছর পর দিঘির চেহারায় পুরনো সেই হাসি ফিরে এসেছে। আমার মনে হচ্ছে কিছু একটা হয়েছে চট্টগ্রামে। তোর মনে হচ্ছে নতুন কাউকে খুঁজে পেয়েছে। না, বুঝতে পারছি না। দিঘি বাড়ি ফিরলে জিজ্ঞেস করা যাবে। কিন্তু আমার মনে হচ্ছে কোনো খুশির খবর আছে যার কারণে এত ফুটফুটে হাসি ফুটে উঠেছে দিঘির চেহারায়। রেহান মৃদু হেসে বলল, নুরিগঞ্জ অনেক দিন যাওয়া হয় না, গেলে তিনজন আবার আগের মতো সময় কাটাবো। আচ্ছা বাদ দে, এটা বল আজকের দিন কেমন কাটলো? উর্মিলার মুখে শব্দ ফুটন্ত গোলাপের মতো প্রস্ফুটিত হাসি দেখা গেল। সে উচ্ছ্বসিত হয়ে রেহানের সাথে আজকের দিনের বর্ণনা করতে ব্যস্ত হয়ে পড়ল। আমাদের যদি আবারও দেখা হয়, কখনো যাতে না হয়, দিঘি। তুমি আমায় ছাড়া খুব ভালো থাকবে জানি। দিঘি উত্তরে শুধু মৃদু হাসল। সে জানে তারা দুজনে কেউ কাউকে ছাড়া ভালো থাকবে না, তাই অহেতুক এসব কথাবার্তা। দিঘির মায়াময় মুখটা তোলপাড় করে দিচ্ছে রাজদীপ। মেয়েটা চোখ খুলছে না, কথা বলছে না, আখি পলক বন্ধ অবস্থায় নিস্তেজ হয়ে পড়ে আছে। পায়েরা যত চলছে, দিঘির চুলগুলো হাওয়া বেগের সাথে তাল মিলিয়ে নাড়াচাড়া করছে। রাজদীপ মেয়েটাকে কোলে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে আছে। চক্ষু অজান্তেই ভিজে যাচ্ছে, অছুরা বাঁধ ভেঙেছে। দিঘি মেয়েটা আসলেই জাদু করেছে রাজদীপকে, না হলে যে রাজদীপ কখনো কোনো মেয়ের জন্য পাগল হয়ে ওঠেনি, সেখানে দিঘি তাকে অবাধ্য আচরণ করতে বাধ্য করেছে। অনেকটুকু রাস্তা বাল্ব নষ্ট, অন্ধকার পথে কিছুই চোখে পড়ে না, শুধু সরু রাস্তা দিয়ে ছুটে চলা ছাড়া আর কোনো উপায় দেখছেন না রাজদীপ। কোনো গাড়ি বা অন্য কোন যানবাহন চোখে পড়ছে না, সবাই কি মাটির তল দিয়ে চলছে। প্রয়োজনের সময় বা দরকারে তাদেরকে পাওয়া যায় না কেন? এটা কি দুনিয়ার নিয়ম, নাকি জীবনের একটা পরীক্ষার মধ্যে পড়ে? রাজদীপ আর কিছু ভাবতে পারছে না। এই মুহূর্তে দিঘিকে হসপিটালে নিয়ে যেতে না পারলে মেয়েটা বাঁচবে কিনা সন্দেহ। অনেক দূর ছুটে চলার পর একটা অটোরিকশা পাওয়া গেল। রাজদীপ ডাক দিয়ে দ্রুত উঠে বসল। 3 চাকার মালিককে নিয়ে যেতে বলল হসপিটাল। লোকটা বলে উঠল, আপনি এতক্ষণ ধরে উল্টা রাস্তায় হাঁটতেছিলেন? রাজদীপ কথাটা শুনে প্রচণ্ড পরিমাণে হতাশ অনুভব করল। অটোরিকশা ঘুরিয়ে চলল শহরের হসপিটালের দিকে। রাজদীপ মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। দিঘি নিশ্চুপ হয়ে রাজদীপের বুকে নিজের স্থান করে নিয়েছে, তাও বারবার পড়ে যাচ্ছে। প্রায় 10 মিনিট লাগলো অটোরিকশা ছুটিয়ে হসপিটালে পৌঁছতে। রাজদীপ দিঘিকে কোলে তুলে হসপিটালের দিকে ছুটছিল, কিন্তু স্টাফরা তৎক্ষণাৎ স্ট্রেচার নিয়ে আসায় মেয়েটাকে তাতে শুয়ে দ্রুত অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যাওয়া হলো। চারপাশে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। কেউ ডাক্তার ডাকার জন্য ছুটছে, কেউ যন্ত্রপাতি এনে দিচ্ছে। রাজদীপ দিঘির হাত শক্ত করে ধরে রেখেছে, তার চোখের কোণে অশ্রুকণা। অপারেশন থিয়েটারের দরজা বন্ধ হওয়ার আগে মনে হলো শেষবারের মতো তার দিকে তাকালো দিঘি, মুখে এক ফোঁটা হাসি ফুটে, কিন্তু তা ছেলেটার কল্পনায়। দরজা বন্ধ হতেই রাজদীপের শ্বাসপ্রশ্বাস যেন ভারী হয়ে উঠল। মেয়েটার যদি কিছু হয় এই ভাবনায় সে দিশেহারা। তার জীবন যেন এই মেয়েটার সাথেই বাঁধা। দিঘির এক মুহূর্তের ক্ষতি মানেই রাজদীপের জীবনের সমাপ্তি।
ডাক্তার 12 মিনিটের মাঝে বেরিয়ে আসলেন, রাজদীপকে ডেকে বললেন, ক্রিটিক্যাল অবস্থা, পুলিশ কেস করতে হবে। কে করলো এসব? রাজদীপ পড়ল মহাফ্যাসাদে। পুলিশের ডাক পড়লে তার অস্তিত্ব রক্ষা করতে আরেক ঝামেলা শুরু হয়ে যাবে। দিঘির সম্পর্কে জানা হবে না আর। সে বলে উঠল, প্লিজ স্যার, আমরা অনেক সমস্যায় পড়ে এসেছি, পুলিশ কেস পরেও তো করা যাবে। আপনি আগে আমার বউকে বাঁচান, প্লিজ। কিন্তু এটা সম্ভব না মিস্টার। রাজদীপ একের পর এক কথা বলে ডাক্তারকে বোঝানোর চেষ্টা করছিল। কিন্তু ডাক্তার রাজি হচ্ছিল না, কারণ কিছু কাগজপত্র এবং প্রোটোকল মেনে চলা তাদের বাধ্যতামূলক ছিল। রাজদীপের ধৈর্য একসময় ফুরিয়ে গেল। সে হঠাৎ ডাক্তারের পায়ে হাত দিয়ে বসে পড়ল, চোখে জল নিয়ে অনুনয় করে বলল, দয়া করে দেরি করবেন না, প্লিজ। এমনিতেই অনেক সময় লেগে গেছে তাকে এখানে আনতে। আমার বউকে বাঁচান, আমি আপনার জন্য সারা জীবন প্রার্থনা করব। আমার কথা রাখবেন, আপনার জীবনে কোনোদিন কোনো বিপদ আসবে না, কথা দিলাম। ডাক্তারের মুখে করা অভিব্যক্তি ধীরে ধীরে নরম হয়ে এলো। তিনি গভীর এক নিঃশ্বাস নিয়ে রাজি হলেন এবং দ্রুত অপারেশনের প্রস্তুতি নিতে বললেন। দিঘির অপারেশন খুবই গোপনে শুরু হলো। কিন্তু অপারেশন চলাকালীন বড় বিপত্তি দেখা দিল। দিঘির শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হওয়ার কারণে জরুরি ভিত্তিতে রক্ত প্রয়োজন। তার উপর দিঘির ব্লাড গ্রুপ ও নেগেটিভ, যা এমনিতেই বিরল, তার উপর মধ্যরাতে জোগাড় করা যেন অসম্ভব হয়ে পড়ল। দিঘির অপারেশন শেষ হয়েছে। অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এসে ডাক্তার গম্ভীর মুখে জানালেন, অপারেশন সফল হয়েছে, তবে রোগীর অবস্থা এখনো সংকটময়। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু পরবর্তী সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটলে পরিস্থিতি আমাদের হাতের বাইরে চলে যেতে পারে। আপনি শক্ত থাকুন। রাজদীপ কিছুটা শান্ত হলেও পুরোপুরি হতে পারল না। অস্থিরতায় সময় পার করে চলেছে সে। এগিয়ে গিয়ে দিঘিকে শন অবস্থায় দেখে বুক কেঁপে উঠল, আজ তার জন্য মেয়েটার এমন অবস্থা। এজন্যই রাজদীপ চাইত, তাদের যাতে আর কখনো দেখা না হোক, যা কষ্ট পাওয়ার সে নিজে পাক। স্যার, দিঘি মামুনি আর ওই ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বিকাল থেকে। কোথায় যেন চলে গেছে দুজনে। আমাদের লোক ওদেরকে অনেকক্ষণ ধরে খুঁজেছে, তারপর আমাকে জানালো। সঞ্জয়ের উদ্বিগ্ন কণ্ঠস্বর ভেসে এলো। সোহান মল্লিক বিরক্তি চেপে ধীরে ধীরে মাথা তুললেন। চোখে মুখে যেন ধৈর্য হারানোর ছাপ। নিশ্চয়ই জেনে গিয়েছিল যে আমরা ওদের পিছু নিয়েছি। তা না হলে পালানোর কি দরকার? কিন্তু ওরা পালিয়েই বা যাবে কোথায়? সঞ্চয় ইতস্তত করে বলল, ঠিক বুঝতে পারছি না, স্যার। তবে আমাদের লোকদের বলেছি ফিরতে, কারণ কাজ তো শেষটা জানার জেনেই ফেলেছে ওরা। সোহান এক মুহূর্ত চুপ করে থাকলেন, তারপর শান্ত কিন্তু হিমশীতল কণ্ঠে বললেন, চট্টগ্রামেই আছে রাজদীপ। এই খবর চারদিকে ছড়িয়ে দাও। রাজদীপকে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তারপর সোহান মল্লিক ধীরে ধীরে গ্লাসে পানিও ঢেলে তা হাতে নিলেন। গ্লাসের মধ্যে পানিও নেড়ে দীর্ঘশ্বাস ফেললেন। এক মুহূর্ত পর বিস্তৃত হাসি ফুটে উঠল তার ঠোঁটে। 4 বছরের লুকানো জ্বালা খুব তাড়াতাড়ি শেষ হবে। প্রতিশোধের সেই তৃপ্তির মুহূর্ত সামনে। সোহান মল্লিক মনে মনে প্রতিজ্ঞা করলেন, রাজদীপ, তোমার সময় শেষ। এই খেলায় শেষ হাসি আমি হাসব। মণি কলেজের গেটের সামনে দীপেশকে দাঁড়িয়ে থাকতে দেখে থমকে গেল। লোকটা এখানে কেন? কি করছে? কিছুতেই বুঝে উঠতে পারল না। তার মনে অজান্তেই এক ঝটকায় পুরনো স্মৃতি ভেসে উঠল। দিদি একদিন বলেছিল, রাজদীপ ভাই ঠিক এমন করেই ভার্সিটির সামনে দাঁড়িয়ে থাকত। দিদির জন্য অপেক্ষা করত। কত গল্প, কত হাসিকান্না জড়িয়ে আছে সেই দিনগুলোতে। দিদি একসময় হাসতে হাসতে গল্প করত রাজদীপ ভাইকে নিয়ে। কখনো কখনো সেই গল্প করতে গিয়ে হঠাৎ চোখের কোণে অশ্রুরা জমে যেত। মণি সেই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যেত। একদিন গল্পের মাঝেই দিদি হঠাৎ মণিকে জড়িয়ে ধরে বলে ফেলেছিল, আমি ভালো আছি, মণি। আমি ভালো থাকব। কিন্তু মণি জানত, দিদির সেই ভালো থাকাতে কতটা শূন্যতা লুকিয়ে আছে। দিদির চোখে জমে থাকা অশ্রু দেখে সে নিজেও নিজেকে সামলাতে পারত না। দিদির কষ্টে কষ্ট পেয়ে মনির চোখও ভিজে যেত। দুজনেই তখন চুপচাপ চোখ মুছত, যেন কোনোদিন এসব অনুভূতির কথা কারোর সামনে প্রকাশ পেতে না পারে। মণি কলেজ ড্রেস পরে অস্বস্তি অনুভব করল, তাও নিজেকে সামলে লোকটার সামনে গেল। দীপেশ মৃদু হেসে বলল, ওহ, আপনি তাহলে দেখেছেন আমাকে। আমি আবার ভাবলাম না দেখার ভান করে যদি চলে যান। মণি মাথা নুয়ে বলল, না, আমি এমন করতে যাব কেন? তাছাড়া আপনি এখানে কেন আসতে পারি না? অবশ্যই, কিন্তু আমার কলেজে কি করছেন? অ্যাকচুয়ালি, আকাশ বলল, পরিস্থিতি নাকি খারাপ হচ্ছে, আপনাকে দেখে শুনে বাসায় নিয়ে আসা উচিত, তাই আর কি আসতে হলো।
মনি মুচকি হেসে বলল, কি যে বলেন না দীপেশ ভাই, আমি কি ছোট খুকি নাকি? আমি একা একাই আসতে পারি, যেতে পারি। জানেন, গ্রামে আমাকে অনেকে গুন্ডি মেয়ে বলে ডাকত। অন্যায় দেখলে চুপ করে থাকতে পারতাম না, মারামারি শুরু হয়ে যেত। তারপর থেকে এই নাম দেওয়া। কিন্তু আফসোসের বিষয়, নিজের বড় বোনকে বাঁচাতে পারিনি আমি। দীপেশ গভীর দীর্ঘশ্বাস ফেলল। বাদ দিন পুরনো কথা। তবে একটা বিষয়ে পছন্দ হলো না। কাল আপনাকে জানিয়েছি আমার ব্যক্তিগত নাম। সেই নামে না ডেকে দীপেশ ভাই বলে ডাকলেন কেন? মণি ভ্রু কুঁচকে বলল, অদ্ভুত। কেউ ডাকেন না ওই নামে, আমি কেন ডাকব? দীপেশ কণ্ঠে দৃঢ়তার আভাস নিয়ে বলল, ডাকতে হবে, কারণ আমি আপনাকেই প্রথম জানিয়েছি। মণি মাথা চুলকে বলল, আচ্ছা, হৃদ ভাইয়া। ওহো, ভায়াবাদ। শুধু হৃদ? মণি অবাক হয়ে দীপেশের দিকে তাকালো। কিছুক্ষণ চুপ থেকে অবশেষে ধীরে বলল, তাহলে আচ্ছা হৃদ। মৃদুমন্দ হাওয়া বয়ে গেল হৃদ উর্ফে দীপেশ আর মনির শরীর জুড়ে। হাওয়া বদল হলো, দুজনের সামনে হাঁটতে লাগলো। হৃদ হুটহাট কিছু একটা কিনে মনির হাতে ধরিয়ে দিল। মনি শুধু অপলক অপরিচিত হৃদ নামক লোকটার চঞ্চলতা লক্ষ্য করল। লোকটা একদিনেই যেন অপরিচিত থেকে পরিচিতদের লিস্টে নাম লেখাচ্ছে মনির মনের মণিকোঠায়। চলবে। গল্প, তোমার চোখে আমার সর্বনাশ। লেখা, মৌমিতা মৌ। সূচনা পর্ব। দ্বিতীয়